Dracula the Undead is a copyrighted work by Frida Warrington, all rights reserved, with thanks to the author for granting audio rights. নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের সন্তু। আজকে আপনারা শুনবেন ব্র্যাম স্টোকারের ড্র্যাকুলা গল্পের সিকুয়াল ফ্রেডা ওয়ারিংটনের ড্র্যাকুলা দি আনডেড গল্পের তৃতীয় এবং অন্তিম পর্ব। আজকের গল্পের প্রধান চরিত্রে অর্থাৎ ড্র্যাকুলার চরিত্রে আমাদের সবার প্রিয় দীপাঞ্জন ঘোষ ওরফে দীপদা। যারা এখনও প্রথম দুটো পর্ব শোনেননি তারা আগে প্রথম দুটো পর্ব শুনে নিন, নাহলে এই পর্বটি বুঝতে আপনাদের অসুবিধে হবে। প্রথম দুটো পর্বের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, পেন কমেন্টে এবং আই বাটনে। অবশ্যই প্রথম দুটো পর্ব আগে শুনে ফেলবেন। তাহলে আজকে আর বেশি কথা বাড়াবো না, শুরু করছি সরাসরি আজকের গল্প, লেখিকা ফ্রেডা ওয়ারিংটনের ড্র্যাকুলা দি আনডেড গল্পের তৃতীয় তথা অন্তিম পর্ব। তবে তার আগে একটি ছোট্ট রিক্যাপ। প্রথম দুটো পর্বে আপনারা শুনেছেন ড্র্যাকুলা যে সত্যিই ধ্বংস হয়ে গিয়েছিল 7 বছর আগে, সেটা ভুল প্রমাণ হয়ে গেছে। ফিরে এসেছে অন্ধকারের সম্রাট। প্রফেসর কোভ্যাক্সের ভাইজি ইলেনা মুক্ত করে দিয়েছে ড্র্যাকুলাকে। অপরদিকে বেহেরিট নামের আরেক পিশাচ অপেক্ষায় রয়েছে ড্র্যাকুলার, প্রতিশোধের আশায়। এদিকে ড্র্যাকুলা ইলেনার মাধ্যমে অপহরণ করেছে হারকার দম্পতির সন্তান কুইন্সিকে, এবং মিনাকে অপহরণ করেছে ড্র্যাকুলা তার সন্তানের ভয় দেখিয়ে। এমন সময় কোভ্যাক্স ফিরে আসে এবং ড্র্যাকুলার কাছে স্বীকার করে সে তাকে স্কলোম্যান্সে যাওয়ার থেকে আটকাতে এসেছে বেহেরিটের নির্দেশে। মিনাকে ড্র্যাকুলা জানায় যে ইলেনা নাকি কুইন্সিকে নিয়ে কোথাও পালিয়ে গিয়েছে ড্র্যাকুলা এবং মিনার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, এবং ড্র্যাকুলার কথায় মিনা ড্র্যাকুলার সঙ্গে বেরিয়ে পড়ে ইলেনা এবং কুইন্সির খোঁজে। এখন শুনবেন তারপর। 17 নভেম্বর। দুঃখের খবর। কোভ্যাক্সের কথা অনুযায়ী ড্র্যাকুলা মিনাকে নিয়ে ট্রান্সিলভেনিয়া রওনা হয়েছে, সে গোপন স্কুলের উদ্দেশ্যে। আমি বাড়িতে আছি। ভ্যান হেলসিং এবং বাকিরা রওনা দিয়েছে ট্রান্সিলভেনিয়ার উদ্দেশ্যে। আজ হঠাৎ ইলেনা এসে হাজির, সঙ্গে কুইন্সি। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছি। জানি না এখন কি করব। 18 নভেম্বর। এরপর নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। মিসেস সেওয়ার্ডের ডাকে যখন জাগলাম তখন সকাল হয়ে গেছে। জানালার পর্দার ফাঁক দিয়ে ঘরে ঢুকেছে দিনের প্রথম আলো। অ্যালিসের চেহারায় বিষাদ লক্ষ্য করে বিছানার দিকে দৃষ্টি ফেরালাম। সঙ্গে সঙ্গে টের পেলাম ইলেনা মারা গেছে। হাত খোলা চোখ দুটো দৃষ্টি ঘোলা হয়ে গেছে, হাঁ হয়ে আছে মুখটা। হাতের আঙুলগুলো কুঁকড়ে আছে যন্ত্রণায়। মনটা খারাপ হয়ে গেল। চেষ্টা সত্ত্বেও বাঁচাতে পারলাম না মেয়েটাকে। বিড়বিড় করে বাইবেলের কয়েকটা শ্লোক আওড়ালাম ইলেনার জন্য। তারপর বেরিয়ে এলাম ঘর থেকে। দিনটা যেন শেষই হচ্ছে না। ব্যথা বেদনায় কাতর হয়ে আছি আমি। শরীরের ব্যথা, মনের ব্যথা। ভ্যান হেলসিং এর তরফ থেকেও কোনো খবর পাওয়া যায়নি। ওদিকে উপরতলার গেস্ট রুমে পড়ে আছে ইলেনার প্রাণহীন দেহ। সন্ধ্যা নামলে সন্তর্পণে দেখতে গেলাম ওকে। চাদর সরিয়ে মুখটার দিকে তাকাতেই ধাক্কা খেলাম একটা। কোথায় সেই হতশ্রী চেহারা? কোথায় মৃত্যুর ছাপ? একেবারে জ্যান্ত মনে হচ্ছে ইলেনাকে, যেন পরম শান্তিতে ঘুমোচ্ছে। ফিরে পেয়েছে স্বাভাবিক চেহারা। আগের চেয়েও অনেক অনেক বেশি সুন্দরী মনে হচ্ছে ওকে। আশ্চর্য রকম টুকটুকে লাল হয়ে গেছে ওর ঠোঁট দুটো, যেন কাঁচা রক্ত লেপে দেওয়া হয়েছে ওখানে। অস্ফুট আর্তনাদ করে উঠলাম আমি। ইলেনার এই চেহারার অর্থ আমি জানি। তাড়াতাড়ি নিজের ঘরে ছুটে গিয়ে কাঠের গজাল আর হাতুড়ি বের করলাম। ওগুলো নিয়ে ফিরে এলাম ইলেনার কাছে। মনে মনে সাহস সঞ্চয় করে গজালের ছুঁচলো ডগাটা ঠেকালাম ওর বুকে। হাতুড়িটা উঁচু করে যেই না বাড়ি দিতে গেছি, অমনি ঝড়ের বেগে ঘরে ঢুকলেন মিসেস সেওয়ার্ড। খপ করে চেপে ধরলেন আমার হাত। জনাথন,
কি করছেন আপনি? হাত ছাড়ুন অ্যালিস, ওর বুকে কাঠের গজাল কাঁদতে হবে আমাকে। ওর আত্মাকে পবিত্র করবার এই একটাই উপায়। না, থামুন। এটা স্রেফ এক হতভাগ্য মেয়ের লাশ। ভ্যাম্পায়ার হয়নি, ও মারা গেছে। ঈশ্বরের দোহাই, ওকে রেহাই দিন জনাথন। অযথা বেচারির লাশটাকে বিকৃত করবেন না, প্লিজ। টান দিয়ে আমার হাত থেকে গজাল আর হাতুড়ি কেড়ে নিলেন অ্যালিস। ওগুলো নিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। লুকিয়ে রাখবেন। হতাশায় মুখ ঢেকে চেয়ারে বসে পড়লাম আমি। যা করতে যাচ্ছিলাম সেটা ভুল না ঠিক ছিল বলতে পারবো না, তবে এটুকু বুঝতে পারছি মাথা খাটাইনি। উত্তেজনার বশে কাণ্ডটা ঘটাচ্ছিলাম। হয়তো ঠিকই করেছেন মিসেস সেওয়ার্ড আমাকে বাধা দিয়ে। ইলেনার দিকে নজর ফেরালাম। কই, তখনকার মতো তো আর সুন্দর লাগছে না ওকে। নিশ্চয়ই ভুল দেখেছিলাম। মনের আশঙ্কাকে চোখের সামনে ফুটিয়ে তুলেছিল আমার মস্তিষ্ক। স্বাভাবিক মৃত্যুই হয়েছে ওর, সান্ত্বনা দিলাম নিজেকে। লাশের মুখটা ফের চাদরে ঢেকে দিয়ে নিঃশব্দে বেরিয়ে এলাম গেস্ট রুম থেকে। 21শে নভেম্বর। না, ভুল করিনি আমি, আজ সেটা প্রমাণ হয়ে গেছে। ঘটনাটা বিস্তারিত তুলে রাখছি। রাতে ঘুমের ভিতর ভীষণ অশান্তি অনুভব করছিলাম। হঠাৎ শুনতে পেলাম, জোনাথন, জোনাথন। চোখ খুলতে দেখলাম একটা নারী মূর্তি সর্বাঙ্গ সাদা পোশাকে ঢাকা। বাতাসে ভেসে এগিয়ে এলো সে। আমার গায়ের উপর ঝুঁকল, এলোকে এসে ছড়িয়ে পড়ল সামনে। আমার মুখের উপর হালকা পরশ বুলিয়ে দিল। জলজল করে উঠল চোখ দুটো। দেখতে পেলাম তার মুখ। এলেনা। সাদা ত্বকে হালকা গোলাপি আভা, টুকটুকে লাল দুই ঠোঁট। পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো পড়ে রইলাম আমি। চমকে উঠতেও যেন ভুলে গেছি। বরং মনে হলো জানতাম এমন কিছু ঘটবে, এমন কিছুর জন্যই যেন অপেক্ষা করছিলাম। অদ্ভুত এক কামনা জেগে উঠল শরীরে। চাইলাম ওর ঠোঁট স্পর্শ করুক আমার ঠোঁট, ওর ধারালো দাঁত বসে যাক আমার ঘাড়ে। বিছানার চাদর সরিয়ে আমার পাশে শুয়ে পড়ল ইলেনা। শরীরটা শীতল নয়, আগুনের মতো তাতানো। কাঁধ হয়ে ভালো হাতটা দিয়ে জড়িয়ে ধরলাম ওকে। ক্ষুধার্তের মতো নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম ওর ঠোঁটে। আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। দম আটকে এলো আমার। একই সঙ্গে অনুভব করলাম অভূতপূর্ব আনন্দ। ওর দাঁতের খোঁজায় জিভ থেকে রক্ত বেরোলো আমার। সেটার স্বাদ পেয়ে সাপের মতো হিস হিস করে উঠল ইলেনা। ঠোঁট থেকে ধীরে ধীরে আমার গলার কাছে নেমে গেল ওর মুখ। তপ্ত নিঃশ্বাসে যেন পুড়ে গেল চামড়া। টের পেলাম আমার গলা আর ঘাড় চাটতে শুরু করেছে ও। বাধা দিতে পারলাম না, শুধু জিজ্ঞেস করলাম, এলেনা, কিভাবে? জোনাথন, তোমাকে বলা হয়নি জোনাথন, কারফ্যাক্স এবি থেকে চলে যাওয়ার আগে শেষবার আমার রক্ত পান করেছে ড্রাকুলা। সেই জন্যই আমি মরতে বসেছিলাম। আরো কিছু বলল। ও বোধহয় বর্ণনা দিল সেই ঘটনার, কিন্তু সেসব শোনার অবস্থায় আমি আর নেই তখন। প্রায় চেঁচিয়ে উঠলাম, আমি আর কিচ্ছু শুনতে চাই না। এলেনা, আমাকে গ্রহণ করো। খিলখিলে হাসির সঙ্গে আমার ঘাড়ের কাছে স্থির হলো ওর মুখ। চোখ বন্ধ করে ফেললাম। টের পেলাম বালিশ ভিজে যাচ্ছে রক্তে। ক্ষতস্থানে মুখ রাখল ইলেনা। চুকচুক করে তৃষ্ণার্তের মতো পান করতে লাগলো আমার রক্ত। আর তক্ষুনি দরাম করে খুলে গেল দরজা। করিডোর থেকে আসা এক চিলতে আলোর মাঝে দাঁড়িয়ে আছেন মিসেস সেওয়ার্ড। বোধহয় আমার চিৎকার শুনেই ছুটে এসেছেন। ছোট্ট একটা আর্তনাদ করে আমাকে ছেড়ে দিল ইলেনা। কারণটা বুঝতে অসুবিধা হলো না। ডান হাতে বড়সড় একটা কাঠের ক্রুশ উঁচু করে ধরেছেন ভদ্রমহিলা। অন্য হাতে রয়েছে আমার কাছ থেকে কেড়ে নেওয়া গজালটা। রুদ্রমূর্তি ধারণ করেছেন তিনি। ওর কাছ থেকে সরে যা ডাইনি! ঈশ্বরের নামে আদেশ করছি, চলে যা! ঝটপট বিছানা থেকে নেমে গেল ইলেনা। মিসেস সেওয়ার্ডের দিকে ফিরে পশুর মতো ক্রুদ্ধ গর্জন করল। বদলে গেছে ও।
মিষ্টি সুন্দর চেহারা সরে গিয়ে সেখানে ভর করেছে কুৎসিত কদাকার এক মুখ। ওটা দেখার সঙ্গে সঙ্গে সম্বিত ফিরে পেলাম। জ্বলে উঠল ঘাড়ের কাছটা। হাত দিয়ে চেপে ধরলাম ক্ষতস্থান। বুঝতে পারলাম কি করে বসেছি। আমার বিছানায় যেখানে মিনার স্থান সেখানেই তুলেছিলাম ইলেনার মতো ভয়ঙ্কর এক রাক্ষসীকে। অনুশোচনায় ভরে গেল মন। ক্রুশ উঁচু করে ধরে ধীরে ধীরে এগোতে শুরু করেছেন তিনি। মুখে উচ্চারণ করছেন বাইবেলের শ্লোক। হাঁদে পড়া জানোয়ারের মতো ইলেনাও পিছোতে শুরু করেছে। দাঁত মুখ খিঁচিয়ে ভয় দেখাতে চাইছে প্রতিপক্ষকে, কিন্তু অ্যালিস নির্বিকার। এগিয়ে চললেন ইলেনার দিকে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ খেলে গেল মিসেস সেওয়ার্ডের দিকে। ক্রুশ ফেলে দিয়ে দুই হাতে বর্ষার মতো ধরলেন গজালটা। ছুটে গেলেন ঝড়ের বেগে। ইলেনা কিছু বুঝে ওঠার আগেই ওটা সর্বশক্তিতে গেঁথে দিলেন ওর হৃৎপিণ্ড বরাবর। 30শে নভেম্বর। এই দীর্ঘ যাত্রায় উল্লেখযোগ্য একমাত্র ঘটনা ঘটেছে বুদাপেস্ট থেকে ক্লাউসেনবার্গ যাবার পথে। বরাবরের মতো মালগাড়ির ভিতরে বসেছিলাম আমি, কাউন্টের বাক্সের পাশে প্রহরী হয়ে। ভোরের দিকে ট্রেনের দুলুনিতে তন্দ্রার মতো এসেছিল। হঠাৎ জেগে উঠলাম পায়ের শব্দে। ঘাড় ফেরেতেই মালগাড়ির বাক্স প্যাটরার মাঝ দিয়ে দুজন মানুষকে এগোতে দেখলাম। একেবারে কাছে না আসা পর্যন্ত চিনলাম না ওদের। প্রফেসর ভ্যান হিলসিং আর ডক্টর সেওয়ার্ড। বিস্মিত হয়ে ঝট করে উঠে দাঁড়ালাম। একটা হাত বাড়িয়ে প্রফেসর ডাকলেন, চলে এসো মিনা, আর কোনো ভয় নেই, এখন তুমি নিরাপদ। আপনারা এখানে কি করছেন? আমাকে খুঁজে পেয়েছেন কিভাবে? আমার প্রতিক্রিয়া দেখে একটু যেন রুষ্ট হলেন ওরা। কোথায় হাঁপ ছেড়ে বাঁচবো, ছুটে যাব ওদের কাছে, তা না। নিশ্চয়ই ভাবছেন আমি ড্রাকুলার মায়াজালে আটকে পড়ে গেছি। কাজটা কঠিন ছিল না। একটা কফিন নিয়ে কোনো সম্ভ্রান্ত ইংরেজ ভদ্রমহিলার পক্ষে সবার অলক্ষ্যে ইউরোপে পাড়ি দেওয়া সম্ভব নয়। একমাত্র সমস্যা ছিল তোমার আর আমাদের মাঝখানের দূরত্ব। সেটা ঘুচিয়েছি শর্টকাটে নদী আর স্থলপথ পাড়ি দিয়ে। হায় ঈশ্বর, তাহলে তো অনেক কষ্ট করেছেন। জনাথন কোথায়? ও শরীরের অবস্থা ভালো নয়, তাই সঙ্গে আনিনি। মিসেস সেওয়ার্ডের কাছে রেখে এসেছি ওকে। কাউন্ট কি? মাথা ঝাঁকালাম। তাহলে এই সুযোগ ওকে পরপারে পাঠাবার। না, ওর কিছু হতে দেব না আমি প্রফেসর। আপনাদের সঙ্গেও যাব না। এমন সুযোগ আর পাওয়া যাবে না। এবার কোনো ভুল করব না আমরা। দাড়ি কমা মেনে খতম করব কাউন্টকে, যাতে আর কোনো দিনও পৃথিবীর বুকে ফিরে আসতে না পারে। ও না থাকলে ইলেনারও ঘোর কেটে যাবে আর মুক্ত করা যাবে কুইন্সিকে। ওখানেই তো সমস্যা। ইলেনার কুইন্সি তো আমাদের সঙ্গে নেই, আপনারা জানেন না? কোভ্যাক্স তো বলল তোমাদের সবাইকে নিয়ে স্কোলোম্যান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছে ড্রাকুলা। ভুল করেছেন উনি। ড্রাকুলার সঙ্গে ঝগড়া হয়েছে ইলেনার। কুইন্সিকে নিয়ে পালিয়ে গেছে ও। আমরা ওকেই ধাওয়া করছি। পায়ে পড়ি প্রফেসর, কাউন্টের কিছু করবেন না। ওকে ছাড়া ইলেনাকে আমি খুঁজে পাবো না। কুইন্সিকে হারাবো চিরদিনের মতো। এ দেখছি নতুন সমস্যা। প্লিজ প্লিজ চলে যান আপনারা। আমি কোনো বিপদের মধ্যে নেই, কিন্তু কিন্তু কাউন্ট যদি টের পায় আপনারা আমাদের নাগাল পেয়ে গেছেন, তাহলে সত্যি সত্যি বিপদ ঘটবে। দোহাই আপনাদের, প্রাণের মায়া থাকে তো এক্ষুনি চলে যান। তোমাকে ওই পিশাচটার কাছে ফেলে যাব? কখনো না। কিন্তু যেতে আপনাদের হবেই। কুইন্সিকে যদি জীবিত ফিরে পেতে চাই, এছাড়া আর কোনো উপায় নেই। বেশ, চলো যাচ্ছি আমরা। তবে একেবারে নয়, কাছে পিঠেই থাকবো, যাতে বিপদ দেখা দিলে সাহায্য করতে পারি। ভয়ের কিছু নেই। কাউন্ট যাতে আমাদের উপস্থিতি টের না পায় সে ব্যাপারে সতর্ক থাকবো। যথেষ্ট কষ্ট করেছো তুমি মিনা, কিন্তু এর শেষ হতে দেরি নেই। গলায় ঝোলানোর জন্য আমাকে একটা সোনার ক্রুশ দিলেন তিনি। বললাম না যে ওটা আমার একেবারেই সহ্য হচ্ছে না। হাতে নিতেই মনে হলো চামড়া পুড়ে যাবে। এর অর্থ বুঝতে কষ্ট হলো না। ভ্যান হিলসিং আর সেওয়ার্ড চলে যেতেই ছুঁড়ে ফেলে দিলাম ওটা। যাক, মিসেস সেওয়ার্ডের তত্ত্বাবধানে জনাথন এখন নিরাপদ। এটা অন্তত স্বস্তির খবর। আজ আমরা সিগিসোরা এসে পৌঁছেছি।
পাহাড়ের ডগায় উঁচু পাঁচিলে ঘেরা বিচ্ছিন্ন এক শহর এটা। বাড়িঘর সব পুরনো আমলের, দেখলেই মনে হয় যেন মধ্যযুগে এসে পড়েছি। বাতাস ভারী, সবখানে গ্রীষ্মের বিদায়ের ছাপ প্রকট হয়ে আছে। পাতাশূন্য হয়ে আছে সমস্ত গাছপালা। ঢালু পথ ধরে এখানে উঠে এসেছি আমি। কাউন্টের নির্দেশে খুঁজে বের করেছি ছোট এই হোটেলটা। আজ রাতে এখানেই বিশ্রাম নিয়ে আগামীকাল সকালে আবার রওনা দেব। একদল জিপসিকে ভাড়া করা হয়েছে আমাদের হারমানস্টাডে নিয়ে যাওয়ার জন্য। কাউন্টের বাক্সটা এখন তাদেরই জিম্মায়। হোটেলে আমি একা, জানি না ভ্যান হেলসিং আর সিওয়ার্ড এখন কোথায়। ট্রেনের এই ঘটনার পরে আর দেখিনি ওদের, তবে মনে হয় না দূরে কোথাও আছেন। একরোখা স্বভাবের মানুষ, যতই বারণ করি পিছু ছাড়বেন না আমার। একদিক থেকে সেটা স্বস্তির বিষয়, কাছাকাছি দুজন দুঃসাহসী বন্ধু আছেন, চাইলেই সাহায্য পাব। কিন্তু আরেক দিক থেকে আতঙ্ককর, ড্রাকুলা যদি টের পেয়ে যায় ভয়ানক কিছু একটা ঘটে যাবে। দোটানার মধ্যে সময় কাটছে আমার, নিজের জন্য আর পরোয়া করছি না। আমার সমস্ত চিন্তা এখন কুইন্সি আর আমার বন্ধুদের নিয়ে। 3রা অথবা 4ঠা ডিসেম্বর। তারিখের ব্যাপারে আমি নিশ্চিত নই, সময়ের হিসেব হারিয়ে ফেলেছি, তাই ঘটনাগুলো শুধু ক্রমান্বয়ে লিখে যাব বলে ঠিক করেছি। 2 তারিখে হারমানস্টাড ছেড়েছিলাম আমরা। পর্বতমালার ভিতরে যত দূর যাওয়া সম্ভব ওয়াগনে করে আমাদেরকে নিয়ে এসেছিল জিপসিরা। পথ দুর্গম হয়ে ওঠায় তারপর পায়ে হেঁটে এগোলাম আমি আর ড্রাকুলা। জিপসিরা রয়ে গেল পিছনে। বন জঙ্গল আর বুনো প্রান্তর ভেদ করে রাতের আঁধারে হাঁটছিলাম আমরা। চাঁদের হালকা আভাই পথ দেখার একমাত্র ভরসা। বাতাসে কেঁপে ওঠা গাছের পাতা আর কদাচিৎ নিঃসঙ্গ প্যাঁচার ডাক ছাড়া আর কোনো আওয়াজ ছিল না কোথাও। ঘুমিয়েছিল বিশ্ব চরাচর। বেশ ঠান্ডা পড়েছিল, ক্ষণে ক্ষণে শীতে কেঁপে উঠছিলাম আমি। গাছপালার ঘন অরণ্য থেকে উঁচু ঘাসে ঢাকা খোলা একটা জায়গায় পৌঁছেই দাঁড়িয়ে পড়ল ড্রাকুলা। দিগন্তের দিকে ফিরে হাত নাড়াতে দেখলাম ওকে। সঙ্গে সঙ্গে আকাশ ছেয়ে গেল কালো মেঘে, বইতে থাকলো কনকনে ঠান্ডা হাওয়া। শুরু হলো ভারী তুষারপাত। ব্যাপারটা মোটেই স্বাভাবিক নয়। মনে হলো কাউন্টের ডাকেই অমন বিরূপ চেহারা নিচ্ছে প্রকৃতি। সামনে এগোনো কষ্টকর হয়ে উঠল, কিন্তু ড্রাকুলা নির্বিকার। আমার হাত ধরে টেনে নিয়ে চলল সে। ধীরে ধীরে খাড়া হয়ে এলো পাহাড়ি ঢাল। কালচে পাহাড়ি প্রাচীর দেখে দমে গেলাম। শরীর তখন ক্লান্তিতে ভেঙে পড়েছে। আমার বিশ্রাম দরকার কাউন্ট। তাহলে বিশ্রামের একটা জায়গা খুঁজে দিচ্ছি তোমাকে, তারপর আমি একাই এগোবো। ঘাসে ঢাকা প্রান্তর পেরিয়ে উঁচু একটা টিলার কাছে পৌঁছলাম আমরা। দুপাশে ঘন জঙ্গল। টিলার ডগায় মাথা উঁচু করে রেখেছে একটা কাঠের বিল্ডিং। দেখা মাত্রই বুঝলাম ওটা একটা অর্থোডক্স গির্জা। এই অঞ্চলে দুর্লভ। পেঁচানো চূড়া তীরের মতো উঠে গেছে আকাশের পানে। গির্জার চারপাশে রয়েছে ছড়ানো ছিটানো পুরনো কবর। মাটির একটা রাস্তা গেছে প্রবেশ পথের দিকে। রাস্তায় ফুটে আছে গরুর গাড়ির চাকার দাগ। পোর্চের নিচে পৌঁছে থামল ড্রাকুলা। দরজায় পেরেক মারা ক্রুশ বলে দিচ্ছে ভিতরে ঢুকতে পারবে না সে। এখানেই থাকো তুমি, আমি স্কোলোম্যান্সে যাচ্ছি। কখন ফিরবো বলতে পারছি না, ওখানে আমার সময় লাগবে। তবে যখনই ফিরি তখন তোমার চূড়ান্ত সিদ্ধান্ত যেন তৈরি থাকে, নইলে ছেলেকে আর দেখতে পাবে না। কথা শেষ করে উড়ন্ত তুষারের মাঝে হারিয়ে গেল। আমিও ঝটপট ঢুকে পড়লাম গির্জায়। ভিতরে কেউ নেই। প্রার্থনা বেদির পিছনে দেশলাই আর মোমবাতি পাওয়া গেল। কয়েকটা জ্বালিয়ে ফেললাম। ব্যবস্থা করলাম আলোর। কাঠকুটো জড়ো করে আগুন জ্বালালাম। পোহাতে লাগলাম তাপ। পরিষ্কার হয়ে এলো চিন্তা ভাবনা। টের পেলাম চরম একটা ঘোষণা দিয়ে গেছে ড্রাকুলা। আর দেরি করতে রাজি নয় সে। যখন ফিরবে
তখন আমাকে জানাতেই হবে আমি ওর সঙ্গিনী হতে রাজি আছি কিনা। সেই সঙ্গে কুইন্সির জন্য বেছে নিতে হবে মৃত্যু বা ভ্যাম্পায়ারের জীবন। দেওয়ালে হেলান দিয়ে চোখ মুদলাম, সাহায্য কামনা করলাম ঈশ্বরের কাছে। কিন্তু হায়, তা কি আমি পাবো? পিশাচের স্পর্শে অপবিত্র হয়ে গেছি আমি। আবার যখন চোখ খুললাম, দৃষ্টি চলে গেল গির্জার দেওয়ালে। সব জায়গা ঢাকা পড়ে গেছে কাঁচা হাতে আঁকা দেওয়াল চিত্রে। সেই সব ছবির মাঝ থেকে সন্ন্যাসী আর ধর্মযোদ্ধারা যেন তাকিয়ে আছে আমার দিকে, উপহাস করছে আমার মনের দ্বিধাদ্বন্দ্ব লক্ষ্য করে। এক হিসেবে সেই উপহাস অযৌক্তিক নয়। শুভ আর অশুভের মাঝ থেকে একটাকে বেছে নেওয়া কঠিন হওয়া উচিত নয় কোনো খাঁটি খ্রিস্টানের জন্য। তার ফলাফল যতই ভয়াবহ হোক না কেন, এর অর্থ মৃত্যু বেছে নিতে হবে আমাকে, আপন সন্তানের মৃত্যু। সেটাই পারছি না। অশান্ত হৃদয় নিয়ে বসে রইলাম আমি পুরনো সেই নির্জন গির্জার ভেতরে। বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। ভোরের দিকে জেগে উঠলাম। মোমবাতিগুলো নিভু নিভু প্রায়। বাইরে তুষার ঝড়ের প্রকোপ বেড়েছে। পাগলা বাতাসের অত্যাচারে কোঁকে উঠছে গির্জার প্রাচীন কাঠামো। আগুন নিভে যাওয়ায় তাপ নেই। ঠান্ডায় অসাড় হয়ে গেছে আমার শরীর। হঠাৎ দড়াম করে খুলে গেল গির্জার দরজা। আপাদ মস্তক সাদা হয়ে যাওয়া দুটো ছায়ামূর্তি ঢুকল সেখান দিয়ে। স্বস্তির নিঃশ্বাস ফেলাম তাদেরকে চিনতে পেরে। ভ্যান হেলসিং আর ডক্টর সেওয়ার্ড। মিসেস হার্কার, ঈশ্বরকে ধন্যবাদ, আপনাকে খুঁজে পেয়েছি। জানলা দিয়ে আলো দেখি সন্দেহ হয়েছিল। আপনি আপনি ঠিক আছেন তো? ড্র্যাকুলা কোথায়? হ্যাঁ, স্কুলোম্যান্সে গেছে ও। দাঁত কপাটি ঠেকিয়ে কোনো মতে জবাব দিলাম। তাড়াতাড়ি পাশে বসে আমাকে 2 ঢোক ব্র্যান্ডি খাওয়ালেন ভ্যান হেলসিং। শরীরের শিরায় উপশিরায় যেন আগুনের স্রোত বয়ে গেল। চোখের পলকে কেটে গেল আড়ষ্টতা। সোজা হয়ে বসলাম। আমার ঘাড় পরীক্ষা করতে শুরু করলেন ভ্যান হেলসিং। তাড়াতাড়ি শরীর গরম করে নাও, অনেক দূর যেতে হবে আমাদের। স্কলোম্যান্সে পৌঁছানোর আগে বাধা দিতে হবে ড্র্যাকুলাকে। সেটা আদৌ সম্ভব কিনা জানি না, কিন্তু চেষ্টা তো করতে হবে। পারব বলে উঠে দাঁড়ালাম। ভ্যান হেলসিং আর ডক্টর সেওয়ার্ডের সাহায্য নিয়ে বেরিয়ে এলাম গির্জার বাইরে। এতক্ষণে বুঝলাম কি তাণ্ডব বয়ে যাচ্ছে চারপাশে। ঝোড়ো বাতাসের শো শো আওয়াজে কান ঝালাপালা। তুষারের পর্দায় ঢাকা পড়ে গেছে চারদিক। 10 ফুটও দৃষ্টি চলে না। এই আবহাওয়া ড্র্যাকুলাই সৃষ্টি করেছে। কেউ যেন তার পিছু নিতে না পারে, আমিও যেন আর না পালাতে পারি গির্জা ছেড়ে। কথাটা বলতে বলতেই তুষারের মাঝে তৃতীয় একটা মূর্তিকে আকার নিতে দেখলাম। আমাদের দিকে উড়ে এলো এটা। ভয়ে প্রফেসরের হাত খামচে ধরলাম আমি। মরার মতো চেহারা আর রক্তলাল ঠোঁট দেখে প্রাণীটাকে চিনে ফেলেছি। ভ্যাম্পায়ার, কারফ্যাক্স অ্যাবিতে দেখা সেই রহস্যময় ভ্যাম্পায়ার। ভয় পাবেন না মিসেস হার্কার, আমি আপনাদের সাহায্য করতে এসেছি। বেঁচে থাকতে যতটা বিশ্বাস করতেন আমাকে, এখনও ততটাই করতে পারেন নির্দ্বিধায়। আমি আপনার ক্ষতি করব না। প্রফেসর কোভ্যাক্স? ও আমাদের সঙ্গেই এসেছে, স্কলোম্যান্সে নিয়ে যাবে। ওকে ছাড়া এতদূর আসতে পারতাম না আমরা। কিন্তু ড্রাকুলা তো বলেছে ওর পরামর্শেই কুইন্সিকে নিয়ে পালিয়ে এসেছে ইলেনা। তাহলে মিথ্যে বলেছে। এ নিয়ে এখন আলোচনা করে লাভ নেই, হাতে সময় কম। আমাদের এক্ষুনি রওনা হওয়া দরকার। কিভাবে? কি ভয়ঙ্কর ঝড় বইছে দেখেছেন? পথ হারিয়ে নির্ঘাত মারা পড়ব আমরা। মুচকে হাসলেন কোভ্যাক্স। উল্টো ঘুরলেন। অদ্ভুত ভঙ্গিমায় হাত নাড়াতে থাকলেন তিনি। একটু পরেই তুষারের ভিতরে বিশাল দেহি কতগুলো ভালুক উদয় হলো। আকার আকৃতিতে মনে হলো না ওগুলো মানুষ। বুঝলাম ড্র্যাকুলা যেভাবে নিকড়ে বা বাঁদুরকে দিয়ে কাজ করাতে পারে, ঠিক সেইভাবেই কোভ্যাক্সকেও ভাল্লুকগুলোকে দিয়ে কাজ করাতে চাইছেন। ভ্যাম্পায়ারদের এই ক্ষমতা সম্পর্কে কম বেশি জানা আছে আমাদের, তাই নির্দ্বিধায় পা বাড়ালাম তার পিছু পিছু। খানিক পরেই প্রহরীর মতো 5টা ভাল্লুক ঘিরে ফেলল আমাদের।
এগোতে শুরু করলো তাল মিলিয়ে। ওদের বিশাল দেহগুলো বাতাসের বিরুদ্ধে প্রাচীরের মতন কাজ করছে, কাজেই সহজে হাঁটতে পারলাম আমরা। শুরু হলো অবিরাম পথ চলা। যাত্রাটা কতখানি দীর্ঘ ছিল তা ঠিক বলতে পারবো না। একদিন হতে পারে, দুদিনও হওয়াও বিচিত্র নয়। সময় নিয়ে ভাববার কোনো অবকাশ ছিল না। শরীরের সমস্ত শক্তি একত্র করে আমরা শুধু এগিয়েই গেছি। চলতে চলতে প্রফেসর কোভেক্সের করুণ কাহিনী আমাকে শুনিয়েছেন ভ্যান হেলসিং। সমবেদনা অনুভব করেছি তার জন্য। সেই সঙ্গে বেহেরিটের কথা শুনে ভয় কেঁপে উঠেছি। যদ্দূর বুঝেছি, ড্র্যাকুলার চেয়েও ভয়ঙ্কর পিশাচ সে। কুইন্সি যদি ওর হাতে পড়ে, তার চেয়ে খারাপ আর কিচ্ছু হতে পারে না। বিশ্রাম আর খাওয়া দাওয়ার জন্য নিয়মিত কিন্তু সংক্ষিপ্ত বিরতি নিলাম আমরা। সময় সুযোগ মতো একটু আধটু ঘুমিয়েও নিলাম, তবে সেই ঘুম প্রশান্তির হলো না। চোখ মুদলেই দেখলাম ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন, নিজেকে নিয়ে, কুইন্সিকে নিয়ে। যাই হোক, ধীরে ধীরে ক্লান্তি ছেকে ধরল আমাদেরকে। কোভেক্স যখন উঁচু একটা পাহাড় টপকে আমাদেরকে নিয়ে জলাশয় আর জঙ্গলে ঘেরা গভীর এক উপত্যকায় পৌঁছলেন, তখন সবার আধমরা দশা। উপত্যকায় পা রাখতেই গর্জে উঠল বাতাস। দুরন্ত বেগে এসে ঝাঁপিয়ে পড়ল আমাদের গায়ের উপর। মনে হলো বুঝি তাড়াতে চাইছে আমাদেরকে, উড়িয়ে দিতে চাইছে খড়কুটোর মতো। ডক্টর সেওয়ার্ড চেঁচিয়ে উঠলেন। ভ্যান হেলসিং শক্ত করে চেপে ধরলেন আমার হাত। ভাল্লুকগুলো পাগলের মতো ছোটাছুটি করে এদিক সেদিক পালিয়ে গেল। আমাদেরকে পিছু নিতে বলে ছুট লাগালেন কোভেক্স। আমরাও তাই করলাম। খুব শীঘ্রই পৌঁছে গেলাম বিশাল এক গুহামুখের সামনে। ঢুকে পড়লাম ওখানে, আর তখনই পাহাড়ি ঢাল থেকে নামলো তুষার ধস। বন্ধ হয়ে গেল গুহামুখ। জ্যান্ত কবর হলো আমাদের। ডক্টর সেওয়ার্ডের হাতে ধরা লণ্ঠনের মিটমিটে আলোয় স্থাণু হয়ে দাঁড়িয়ে রইলাম আমরা কিছুক্ষণ। ধাতস্থ হয়ে নেবার চেষ্টা করছি। দেখার মতো চেহারা হয়েছে সবার, ক্লিষ্ট, পরিশ্রান্ত। সবচেয়ে খারাপ অবস্থা ভ্যান হেলসিংয়ের। বয়স্ক মানুষ, শারীরিক ধকলে সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছেন। তীব্র ঠান্ডায় নীল হয়ে গেছে চামড়া। শ্বাস ফেলছেন টেনে টেনে। চারপাশে নজর বোলালাম। গুহাটা বেশ বড়। বাতির আলো সবখানে ঠিক মতো পৌঁছচ্ছে না। মাথার উপর থেকে ভেসে আসছে সরসর আওয়াজ। বাদুর বোধ হয়। বাতাসে তাদের বিষ্ঠা আর সুধা গন্ধ। জায়গা মতোই এসেছি আমরা। এটাই স্কলোমেন্সের প্রবেশ পথ। গুহার ভিতর দিকে এগোতে শুরু করলেন কোভেক্স। আমরা পিছু নিলাম তার। খানিক পরেই অন্ধকারের মাঝে ফুটে উঠল আলোর রেখা। দূর থেকে আসছে, যেন আমাদের স্বাগত জানাবার জন্যই জ্বালানো হয়েছে ওই আলোটা। যত এগোলাম ততই উজ্জ্বল হতে থাকলো ওটা। হঠাৎ সেই আলোর মাঝে দেখা গেল একটা ছায়া মূর্তি আমাদের দিকে এগিয়ে আসছে। আলোটা তীব্র হয়ে উঠল, ঝলসে গেল চোখ, বোঁ করে উঠল মাথা। অস্ফুট একটা আর্তনাদ করলাম আমি। তারপর হঠাৎ দপ করে নিভে গেল সব আলো। গুহার ভিতরেরটা, এমনকি ডক্টর সেওয়ার্ডের হাতের লণ্ঠনটাও। নিকষ অন্ধকার গ্রাস করল আমাদের। চিৎকার করে উঠলেন ভ্যান হেলসিং। কাঁধে একজোড়া রোমশ হাতের স্পর্শ অনুভব করলাম। দুনিয়া দুলে উঠল। হুড়মুড় করে পড়ে গেলাম মেঝেতে। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই নিজেকে প্রায় অন্ধকার একটা ঘরে কাউচে শোভা অবস্থায় আবিষ্কার করলাম। মাথা টনটন করছে। তারপরেও প্রথমেই মনে হলো কুইন্সির কথা। কষ্টে সৃষ্টে উঠে বসবার চেষ্টা করছি, এমন সময় লক্ষ্য করলাম ধূসর দুটো ছায়ামূর্তি দাঁড়িয়েছে কাউচের পাশে, তাকিয়ে আছে আমার দিকে। কোত্থেকে এলো এরা? দেখতে পাইনি তো।
বুক কেঁপে উঠল ভয়। ঘরের দিকে নজর ফেরালাম। সাদামাটা, খুব বেশি আসবাবপত্র নেই। মোজাইক করা দেওয়ালগুলো রোমান ভিলার মতো। যতদূর বুঝলাম জায়গাটা ভূগর্ভে। গড়াত লাগানো জানালা দিয়ে আলো আসছে না, আসছে স্রেফ একটা ম্লান আভা। তার পটভূমিতে দাঁড়িয়েছে লোক দুটো। প্রথমজনকে আমি চিনি, প্রফেসর কোভেক্স। ফ্যাকাশে সাদা হয়ে আছে তার চেহারা। শরীরের এখানে ওখানে লেগে আছে জমাট বরফ। মনে হচ্ছে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে মারা যাওয়া একজন মানুষ তিনি, অথচ চলে ফিরে বেড়াচ্ছেন। সোঁদা একটা গন্ধ ভেসে আসছে তার গা থেকে। দ্বিতীয়জন অচেনা, কিন্তু তাকে দেখেই বেশি ভয় করছে আমার। না, চেহারাটা ভয়ঙ্কর বলা যাবে না, ঠিক তার উল্টো। দেখে মনে হচ্ছে পুরনো আমলের কোনো রাজকীয় পোর্ট্রেট থেকে বেরিয়ে এসেছে সে। গায়ে সোনালি কারুকাজ আর বহুমূল্য পাথর বসানো রক্তলাল একটা আলখাল্লা। মাথায় চমৎকারভাবে আঁচড়ানো সোনালি চুল। সুদর্শন, আকর্ষণীয় চেহারা। ঠোঁটের কোণে ঝুলছে মোহনীয় হাসি। অথচ অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করলাম ওই হাসি মাখা সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর একটা সত্তা, একজন সত্যিকারের পিশাচ। কাউচের ওপরে কুঁকড়ে গেলাম আমি। সম্ভ্রান্ত ভদ্রলোকের মতো মাথা ঝুঁকিয়ে বাউ করল সে। মাদাম মিনা, স্কলম্যান্সে তোমাকে স্বাগত জানাই। ভয় পেও না, এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ। আমি ব্যারেট। যেহেতু কষ্ট করে এত দূরে এসেছ, আমার তরফ থেকে মেহমানদারির কমতি হবে না। খাওয়া দাওয়া আর সব রকম আরাম আয়েশের। আমার সঙ্গীরা কোথায়? নিরাপদ, তোমারই মতো। যথা সময়ে দেখা পাবে ওদের। আর আমার ছেলে, ও কি এখানে? প্রফেসর কোভেক্সের ভাই যে ওকে এখানে নিয়ে আসছিল, এসেছে ওরা? হয়তো, তবে ছেলেকে ফিরে পেতে চাইলে আমার কথা মতো চলতে হবে তোমাকে। ড্রাকুলা কোথায়? ও তো হ্যাঁ, ও এসেছে। আন্দ্রে চমৎকার কাজ দেখিয়েছে। চমৎকার কাজ? উনি তো গিয়েছিলেন ড্রাকুলার স্কোলোম্যান্সে আসা ঠেকাতে, তাতে সফল হতে পারেননি। ব্যর্থতা আবার চমৎকার হয় কিভাবে? ওটা ছিল নাটক মাদাম মিনা। ড্রাকুলাকে স্কলম্যান্সে আনার জন্য স্রেফ একটা টোপ। এমনিতেও কিছুতেই আসতো না, তাই একটু বাঁকা পথে চেষ্টা করতে হয়েছে। জানতাম যা কিছু বারণ, যা কিছু নিষিদ্ধ, সেটাই করতে চায়ও। ডাকলে আসবে না, কিন্তু মানা করলে ছুটে আসবে স্কলম্যান্সে। প্ল্যানটা দারুণ না? আন্দ্রে না থাকলে এই পরিকল্পনাটা সফল হতো না। প্রফেসর কোভেক্সকে জড়িয়ে ধরল সে। প্রেমিকের মতো চুমু খেল ঠোঁটে। বিভৎস দৃশ্য। চোখ ফিরিয়ে নিলাম ঘৃণায়। সন্দেহ নেই, জলজ্যান্ত নরকে পা রেখেছি আমি। ড্রাকুলাকে দেখতে চাও? প্রফেসর কোভেক্সকে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। বন্ধ হয়ে গেল দরজা। শোনা গেল তালা লাগানোর আওয়াজ। কাছে গিয়ে দেখলাম এপাশে কোনো হাতল বা চাবির ফুটো নেই। কাজেই ঘর থেকে বেরোবার আশা ত্যাগ করতে হলো। জানলায় গিয়ে বাইরে উকি দিলাম। ছায়ায় ঢাকা বড় একটা কোর্টিয়ার দেখা যাচ্ছে। চারদিকে নকশাদার খিলান। মাঝখানে শ্বেত পাথরে বাঁধানো একটা জলাশয়। কোর্টিয়ারের চারদিকে দেওয়াল দেখে বুঝলাম পর্বতের গভীরে বিশাল এক গুহার ভিতরে তৈরি হয়েছে স্কোলোম্যান্স। ভ্যান হিলসিং আর ডক্টর সেওয়ার্টের খোঁজ নেই। জানালা দিয়ে কয়েক দফা ডাকাডাকি করলাম তাদের। ভাবলাম আশেপাশের কোনো ঘরে থাকলে শুনতে পাবেন আমার ডাক।
কিন্তু কোনো জবাব পেলাম না। হতাশ হয়ে তাই সরে এলাম জানালা থেকে। নিজের বন্দিদশা মেনে নিয়েছি আমি। হাত মুখ ধুয়ে ফিরে এসেছি ঘরে। লিখতে শুরু করেছি জার্নাল। 5ই ডিসেম্বর। সম্ভবত অনেক কিছু ঘটে গেছে গতবার জার্নাল লেখার পর। বদলে যেতে দেখেছি শত্রু মিত্র সবাইকে। মুক্তি পেয়েও বন্দিদশা চলছে আমার। হাতে কিছুটা সময় পেয়ে এখন কাগজ কলম নিয়ে বসেছি। কাল যখন জার্নাল লিখছিলাম হঠাৎ হাজির হলো বেহিরিট। আমাকে অবাক করে দিয়ে দরজা খুলে ধরল, ইশারা করলো বেরুতে। এসো, তোমার সঙ্গে কথা আছে আমার। কোর্টিয়ার্ডে আমাকে নিয়ে গেল সে। জলাশয়ের কিনারে হাঁটতে হাঁটতে বলল, আমাকে ভয় পেও না, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। এই ঘরটায় আটকে রেখেছি তোমারই নিরাপত্তার জন্য। স্কলম্যান্সে আনাচে কানাচে হাজারো বিপদ লুকিয়ে আছে। সেই বিপদ থেকেই বাঁচাতে চাইছি তোমাকে। তার মানে আমি কয়েদি নই, চাইলেই চলে যেতে পারি? অবশ্যই, কিন্তু তোমার ছেলে আর বন্ধুদেরকে পেলে বাইরের ওই তুষার ঝড়ের মাঝখানে যেতে পারবে? তুষার ঝড়ের পরোয়া করি না, কিন্তু ওদের কথা বলে আমার পায়ে শিকল পরিয়ে দিচ্ছ তুমি। এমন ছল চাতুরের কোনো মানে হয়? কোথায় ওরা? তোমাকে আমি ভদ্রলোক ভেবেছিলাম বেহেরিট। তা তো আমি বটেই। তাহলে ভদ্রলোকের মতো বলছো না কেন? আমার সাথীরা কোথায়? লুকোচুরির তো কিছু দেখছি না। আমি এখানে সম্পূর্ণ অসহায়। ওদের খবর বললে উল্টোপাল্টা কিছু ঘটিয়ে ফেলবো তেমন কোনো সম্ভাবনা নেই। তাহলে সমস্যাটা কোথায়? হাঁটতে হাঁটতে তখন একটা টানেলের ভিতর ঢুকে পড়েছি আমরা। বাতাস বাষ্প ভরা, গরম। দুপাশে দেওয়ালে আঁকা হয়েছে বিভৎস সব ছবি। আমার দিকটা বুঝতে হবে তোমাকে মিনা। আমি ড্র্যাকুলার হঠকারিতার শিকার। শয়তানের পাওনা মিটিয়ে দেয়নি সে, পালিয়ে গেছে কাপুরুষের মতো। তার এই ভণ্ডামির জন্য 400 বছরেরও বেশি সময় ধরে এখানকার অন্ধ কুঠুরিতে বন্দী থাকতে হয়েছে আমাকে। ড্র্যাকুলাকে এর মূল্য দিতে হবে। তুমি কি বলতে চাইছ? ওকে শয়তানের হাতে তুলে দিতে পারলে তুমি মুক্তি পেয়ে যাবে, ফিরতে পারবে বাইরের দুনিয়ায়। ঠিক তাই মাদাম মিনা। টানেলের সামনের দিকে হঠাৎ অদ্ভুত এক আভা দেখতে পেলাম, লালচে একটা আলো। সেটার দিকে তাকিয়ে বেড়ে গেল হৃদস্পন্দন। গরম বাতাসের একটা ঝাপটা বয়ে গেল গায়ের উপর থেকে। নাকে পেলাম সালফারের বিশ্রী গন্ধ। পরপর কয়েকটা অ্যান্টি চেম্বার পেরোলাম আমরা। শেষে পৌঁছলাম বিশাল এক প্রকোষ্ঠে। দেওয়াল জুড়ে বিভৎস সব ছবি। দেখা মাত্র গা রিরি করে ওঠে। প্রকোষ্ঠের এক প্রান্তে রয়েছে বিশাল ড্রাগনের মূর্তি। প্রফেসর কোভ্যাক্সের জার্নালে এই প্রকোষ্ঠের বিবরণ আছে বলে শুনেছি ভ্যান হেলসিংয়ের কাছে। মূর্তির পায়ের কাছে আমাকে নিয়ে গেল বেহেরিট। কোভ্যাক্স যে দরজার কথা বলেছেন সেটা দেখতে পেলাম। দরজা খুলে আমাকে নিয়ে এগিয়ে চলল সে। পাথুরে একটা চাতালে পৌঁছলাম খানিক পরে। চাতালের তলায় গভীর এক খাদ। তাকালেই মাথা ঘোরায়, কিন্তু তার তোয়াক্কা না করে আমাকে চাতালের একদম কিনারে নিয়ে গেল বেহেরিট। নাক জ্বালা পোড়া করে উঠল নিচ থেকে উঠে আসা ঝাঁঝালো ধোঁয়ায়। চারপাশে নজর বোলালাম। অতিকায় এক গুহায় এসে পড়েছি। ছাদ বা দেওয়াল কিছুই চোখে পড়ছে না। খাদটা কুয়াশায় ছাওয়া। সেই কুয়াশা ভেদ করে উঠে আসছে লালচে এক আভা। আলোকিত করে তুলছে আঁধারের মাঝে জিভের মতো বের হয়ে থাকা চাতালটাকে। কিনারটায় পুরনো আমলের একটা রেলিং লাগানো আছে। রেলিংয়ে ভর দিয়ে নিচে তাকালাম। কুয়াশার ফাঁক ফোকর দিয়ে চোখে পড়ল ভূগর্ভস্থ একটা হ্রদ। টকবক করে ফুটছে জল। নড়ে উঠল আলোটা। জলের মাঝে আলোড়ন উঠল। বিশাল একটা সরীসৃপের মতো
কি যেন পাক খেলো জলের তলায়। দম আটকে এলো আমার। মনে হলো এই বুঝি জল ভেদ করে বেরিয়ে আসবে কোনো ভয়ঙ্কর দানব। কিন্তু তেমন কিছুই ঘটল না। কিছুক্ষণ আলোড়িত হওয়ার পর শান্ত হয়ে এলো হ্রদের জল। নিভে গেল আলোটা। তারপরেও স্থির হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। ড্রাগনের আবাস। বাইরের উপত্যকায় যে হ্রদটা আছে সেটারই আর একটা শাখা উঠে এসেছে পর্বতের ভেতরে। দ্বৈত হ্রদ এটা, এক পাশে আলো, অন্য পাশে অন্ধকার। এসব আমাকে দেখাচ্ছ কেন? গৃহকর্তা তার ঘরবাড়ি ঘুরিয়ে ফিরিয়ে দেখায় না? এটাকেও তেমনই ধরে নিতে পারো। যাই হোক, ড্রাকুলার প্রসঙ্গে কথা বলছিলাম আমরা। তোমার ছেলের কথা ভাবো মাদাম মিনা। যদি ওকে ফিরে পেতে চাও, আমার প্রশ্নের জবাব দাও। ড্রাকুলা কি তোমাকে ভালোবাসে? দেব না জবাব। বাজে প্রশ্ন করছো তুমি। তাছাড়া তোমাকে আমি বিশ্বাসও করি না। এই জায়গা স্রেফ একটা নরক, আর নরকে সত্যের কোনো স্থান নেই। বেহিরিট, যদি কুইন্সি সত্যি এখানে থাকে তাহলে তাহলে এক্ষুনি ওর কাছে নিয়ে চলো আমাকে। থমকে গেল বেহিরিট। আমাকে এভাবে ক্ষেপে উঠতে দেখবে বলে বোধহয় আশা করেনি। দাঁত মুখ খিচিয়ে কিছু একটা বলতে গেল, থেমে গেল পায়ের আওয়াজ শুনে। মূর্তির গোড়ার প্যাসেজটার মুখে নতুন একটা আলো দেখা যাচ্ছে। একটু পরেই লণ্ঠন হাতে উদয় হলো দুজন মানুষ, ভ্যান হেলসিং আর ডক্টর সেওয়ার্ড। ওদের পিছনে ফ্যাকাশে মুখ নিয়ে প্রফেসর কোভক্সও আছেন। ক্রুদ্ধ গর্জন করল বেহিরিট তাদেরকে দেখতে পেয়ে। ঝট করে একটা ক্রুশ উঁচু করলেন সেওয়ার্ড। এগিয়ে গেলেন বেহিরিটকে মোকাবিলা করতে। পবিত্র ক্রুশের সামনে মিয়ে গেল পিশাচটা। পিছাতে পিছাতে হারিয়ে গেল অন্ধকারে। তাকে আর দেখতে পেলাম না। আমার দিকে এগিয়ে এলেন ভ্যান হেলসিং, পরিশ্রান্ত চেহারা। ক্লান্ত গলায় জানতে চাইলেন, তুমি ঠিক আছো মিনা? হ্যাঁ প্রফেসর। ইলেনা আর কুইন্সি? ওদের দেখিনি এখনো পর্যন্ত। আমরাও না। দ্রুত আলাপ সেরে নিলাম আমরা। নিজের অভিজ্ঞতা খুলে বললাম আমি। তারপর ডক্টর সেওয়ার্ড জানালেন, অন্ধকারে আপনাকে হারিয়ে ফেলেছিলাম আমরা। শেষ পর্যন্ত যখন লণ্ঠনটা জ্বালাতে পারলাম তখন দেখি কোভ্যাক্সও গায়েব হয়ে গেছেন। বুঝলাম আমাদের সঙ্গে বেইমানি করছেন উনি। আপনাকে তুলে দিয়েছেন এখানকার পিশাচের হাতে। আপনাদের খোঁজে এগোতে এগোতে দশভুজ আকৃতির চেম্বারটায় পৌঁছাই আমরা। কোভ্যাক্সের মতোই আটকা পড়ি ওখানে। সে এক ভয়াবহ অভিজ্ঞতা। মিক্লোসের পচা গলা মুন্ডু কাটা লাশটা এখনো পড়ে আছে ওখানে। বিভৎস দৃশ্য। অনেকটা সময় বন্দী হয়েছিলাম আমরা। শেষ পর্যন্ত ভ্যান হেলসিং মেঝে তলায় একটা গোপন মেকানিজম খুঁজে বার করলেন। সেটা চালু করতেই চেম্বার থেকে বেরোনোর একটা দরজা খুলে গেল। পর্বতের গভীরে চলে এলাম আমরা। পথে দেখা হলো কোভ্যাক্সের সঙ্গে। জায়গা বটে একটা। শয়তান বা যেই বানিয়ে থাকুক, প্রশংসা না করে পারছি না। ইঞ্জিনিয়ারিংয়ের চরম উৎকর্ষ বলতেই হবে। পর্বতের গভীরে এই ধরনের স্থাপনা তৈরি করা চারটিখানি কথা নয়। মাথার উপর যে ছাদ ধসে পড়ছে না, এটাই তো আশ্চর্য। ইস, অন্য কোনো পরিস্থিতিতে যদি এখানে আসা যেত বড় ভালো হতো। বোঝা যেত কিভাবে এই অসাধ্য সাধন করা হয়েছে। এ ধরনের নির্মাণ শৈলীর জ্ঞান শুধু শয়তান দিতে পারেন। তুমি সেই জ্ঞান চাইছো? চমকে উঠে সেদিকে তাকালাম আমরা। পিশাচটা তাহলে যায়নি, ঘাপটি মেরে আছে অন্ধকারে। ভ্যান হেলসিং তার প্রশ্নের জবাবে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। বোধহয় জবাবটা নিজেরই পছন্দ হচ্ছে না। আমার দিকটা আশা করি এবার তুমি বুঝতে পারছো। বন্ধু, কিসের লোভে আমি যোগ দিয়েছি বেহেরিটের সঙ্গে? তুমি শুধু এখানকার স্থাপত্য দেখে অবাক হচ্ছ, কিন্তু স্কলম্যান্সের লাইব্রেরিতে এর চেয়েও হাজার গুণ বিস্ময় লুকিয়ে আছে। বলছো বেইমানি করেছি আমি,
কিন্তু অমন জ্ঞানের জন্য তুমিও কি তা করতে না? আমি ওই একই প্রশ্ন করতে চাই, কিন্তু করব না। আমি তোমাদের শত্রু নই। তোমরা যা চাও আমিও তাই চাই, ড্র্যাকুলার বিনাশ। কাজেই নিজেদের মধ্যে হানাহানি না করে সন্ধি করি না কেন? একে অপরকে সাহায্য করতে পারবো সেক্ষেত্রে। তাছাড়া সাহায্যের বিনিময়ে লাইব্রেরিতে যত খুশি সময় কাটাতে দেব তোমাদের। না, তার জন্য জীবশ্রিত হতে হবে না। না প্রফেসর, ওর কথায় কান দেবেন না। মিথ্যে লোভ দেখাচ্ছে ও। ড্র্যাকুলাকে ধ্বংস করবার জন্য ওর পক্ষ নিলে স্রেফ নিজের পায়ে কুড়ুল মারবেন। বুঝতে পারছেন না, বেহেরি ড্র্যাকুলার চেয়েও জঘন্য এক পিশাচ। কিন্তু মিনা কুইন্সিকে উদ্ধার করবার জন্য আর ড্র্যাকুলাকে ধ্বংস করবার জন্য এ ছাড়া আর তো কোনো বিকল্প নেই। দুজন পিশাচের চাইতে একজনের বিরুদ্ধে লড়াই করাই কি ভালো নয়? প্রফেসরের দৃষ্টি থেকেই বুঝতে পারলাম বেহেরিটের প্রলোভনে আটকা পড়ে গেছেন তিনি, ঠিক কোভ্যাক্সের মতো। ডক্টর সেওয়ার্ডও মাথা ঝাঁকিয়ে সায় দিচ্ছেন তাকে। সঙ্গে সঙ্গে ধৈর্যের সুতো ছিঁড়ে গেল আমার। আর কত সহ্য করা যায়? তর্ক করে ওদের মত ফেরানোর মানসিকতা রইল না। তার বদলে মাথায় ভর করল পাগলামি। বেহেরিটও তার সঙ্গীদের কাছ থেকে এক্ষুনি পালিয়ে যেতে হবে। উল্টো দিকে ঘুরে তাই প্রাণপণে দৌড়তে শুরু করলাম। পিছন থেকে ডাক শুনলাম ভ্যান হেলসিংয়ের, কিন্তু তাতে কান দিলাম না। রেলিংটাকে ডানে রেখে ছুটে চললাম অন্ধকারে। কিছুক্ষণ পর টের পেলাম অন্ধ গলির মতো একটা ফাটলে ঢুকে পড়েছি। যে পথে এসেছি সেটা ছাড়া বেরুবার আর কোনো রাস্তা নেই। কেঁদে ফেললাম হতাশায়। অন্ধকারে দেওয়াল হাতড়াতে শুরু করলাম, যদি আরেকটা রাস্তা খুঁজে পাই। অবিশ্বাস্য হলেও তাই ঘটল। হঠাৎ ফাঁকা হয়ে গেল দেওয়ালের একটা অংশ। সেখান দিয়ে বেরিয়ে আসা এক চিলটা আলোয় চোখ ধাঁধিয়ে গেল আমার। শুনতে পেলাম ফিসফিসে ডাক, মিনা। গুড় গুড় শব্দ শুনলাম। আমি ঢুকে যেতেই আবার বন্ধ হয়ে যাচ্ছে ফাঁকটা। ওটা আসলে একটা গোপন দরজা। চোখ পিটপিট করে উজ্জ্বল আলোর সঙ্গে মানিয়ে নিলাম দৃষ্টি। দেখলাম গোপন দরজাটার এপাশে রয়েছে বিশাল এক বুকশেলফ। তার সামনে রিজু ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মূর্তিটা আর কেউ নয়, কাউন্ট ড্রাকুলা। দু এক থোকা বাদে মাথার চুল ধপধপে সাদা হয়ে গেছে ওর। মুখের চামড়াতেও পড়েছে বয়সের ছাপ। তারপরেও অদ্ভুত এক জৌলুস খেলা করছে চেহারায়। দৃষ্টি আগের মতোই গভীর, শীতল। ঠোঁটের ফাঁকে উকি দিচ্ছে সদন্ত দুটো। এতদিন এই চেহারাকে ভয় পেয়েছি, কিন্তু আজই প্রথমবারের মতো তাকে দেখতে পেয়ে মন ভরে গেল পরম স্বস্তিতে। কেমন আছো মিনা? ভালো, কিন্তু তোমার সামনে বড্ড বিপদ ড্রাকুলা। বেহেরিট। ওকে নিয়ে ভেবো না, বেহেরিট এখানে ঢুকতে পারবে না। সব দরজা বন্ধ করে রেখেছি আমি, আর সেই দরজা খোলা সম্ভব নয় ওর পক্ষে। তোমার কোনো ক্ষতি করেনি তো? না, শুধু তোমার ব্যাপারে নানা রকম প্রশ্ন করেছে। আমি তার জবাব দিইনি। এসব আমি সহ্য করতে পারছি না কাউন্ট। ছেলেকে ফেরত চাই আমি, ফিরতে চাই বাড়িতে। সব হবে, আগে একটু জিরিয়ে নাও। আমিও তোমাকে দেখি। গত কয়েকদিন তোমাকে না দেখতে পেয়ে আমার একদম ভাল লাগছিল না। হলঘরের মতো বড় একটা ঘরে আমাকে নিয়ে গেল ড্রাকুলা। সেটার চারদিক বইয়ের আলমারিতে ঠাসা। মেঝেটা সাদা আর কালো রঙের মার্বেল পাথরে মোড়া। জানালা নেই কোনো। ভিতরটা আলোকিত করা হয়েছে মোমবাতি আর প্রদীপ জেলে। বুঝলাম যে লাইব্রেরির লোভে বেহেরিটের পায়ের তলায় নিজেকে সঁপে দিয়েছেন কোভ্যাক্স, যে লাইব্রেরিতে চোখ বোলানোর আশায় বিভ্রান্ত হয়ে গেছেন ভ্যান হেলসিং, ঠিক সেখানেই ভাগ্যক্রমে পৌঁছে গেছি আমি। ঘরের মাঝখানে বসানো একটা গোল টেবিলে গিয়ে বসলাম আমরা। মোটাসোটা একটা বই খোলা অবস্থায় পড়েছিল। পাতাগুলো নানা রকম প্রাচীন লিপিতে ভরা।
বইটা বন্ধ করে একপাশে সরিয়ে রাখল ড্রাকুলা। তারপর কথা বলতে শুরু করলাম আমরা। কিভাবে স্কলোম্যান্সে পৌঁছলাম সে অভিজ্ঞতা খুলে বললাম আমি। এরপর ড্রাকুলা শোনালো তার কাহিনী। এখানে পৌঁছানো মাত্র বেহেরিট হামলা করেছিল আমার উপর। অবাক হইনি। ও যে এমন কিছু করবে তা আগে থেকেই জানতাম, তাই প্রস্তুত ছিলাম। ওকে ফাঁকি দিয়ে এখানে চলে এসেছি। বেহেরিটের ভয়ে নয়, শান্তিতে পড়াশোনা করবার জন্য। তুমি বই পড়বার জন্য এসেছো স্কলোম্যান্সে? তাহলে কুইন্সি আর ইলেনা, ওদের খবর কি? কোথায়? ওরা বেঁচে আছে তো? দুঃখিত, তোমাকে এতদিন ভুল বুঝিয়েছি আমি। ইলেনা আর কুইন্সি এখানে আসেনি, তবে ওরা সুস্থ এবং নিরাপদে আছে। শেষবার যেখানে দেখেছিলে সেখানেই আছে, মানে কারফ্যাক্স অ্যাবিতে। আসলে ওরা ইংল্যান্ড থেকে বেরই হয়নি। এখান থেকে ফিরে দেখা পাবে ওদের। তার মানে আমাকে ধোঁকা দিয়েছো তুমি? মিথ্যে কথা বলে নিয়ে এসেছো এখানে? কেন কেন? হ্যাঁ, কারণ আমার বিজয়ের মুহূর্তটা ভাগাভাগি করতে চেয়েছিলাম তোমার সঙ্গে। বেহেরিটের কথা ভুলে যাও। ও স্কলোম্যান্সের কেয়ারটেকার ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু এখানকার অনন্ত জ্ঞানের অধিকারী হব একমাত্র আমি। সেই অসীম শক্তিধর মানুষটির অর্ধাঙ্গিনী বানাতে চাইছিলাম তোমাকে। না, আমাকে তুমি আসলে বর্ম হিসেবে চেয়েছিলে, শত্রুদের দূরে সরিয়ে রাখার জন্য। আমি তা রেখেওছি। ভ্যান হেলসিং আর ডক্টর সেওয়ার্ডকে বাধা দিয়েছি তোমার বুকে গজাল ঢোকাতে। কুইন্সি নিরাপদ চাইলে আমি কি সেটা করতাম? না, কখনো না। তুমি আসলে চালাকি করে কাজে লাগিয়েছ আমাকে। অস্বীকার করছি না, তুমি সঙ্গে থাকায় সত্যি বেশ উপকার হয়েছে আমার। কিন্তু তোমাকে আমার সহকারী বানিয়েছিলাম হবু সহচরী ভেবে। সহচরী? আমি? তাহলে ইলেনার কি হবে? নাকি ওর প্রয়োজন ফুরিয়ে গেছে? আমাকে কৃতজ্ঞ ভাবলে তুমি ভুল করবে মিনা। ইলেনা যা করেছে তার জন্য অবশ্যই ও আমার পাশে জায়গা পাবে। আমি তো আর তোমাদের সামাজিক নিয়ম কানুনের শৃঙ্খলে আবদ্ধ নই। দুজন সহচরী তো রাখতেই পারি। ভুলে যাওনি নিশ্চয়ই, আগে 3 জন সহচরী ছিল আমার। ভ্যান হেলসিং তাদেরকে হত্যা করেছে। হারানো সে সঙ্গিনীদের শোকে গলা ভারী হয়ে এলো তার। সঙ্গে সঙ্গে আমার রাগও পড়ে গেল। সমবেদনায় নাকি শয়তানের কারসাজিতে বলতে পারবো না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আমি বললাম, থাক ওসব কথা। যা খুঁজতে এসেছো তা কি পেয়েছো তুমি? না, এত অল্প সময় সেটা সম্ভব নয়। এই লাইব্রেরি যে কত বড় তা তুমি কল্পনাও করতে পারবে না। সৌভাগ্যের ব্যাপার হলো আমার হাতে অফুরন্ত সময়। বেহেরিট যদি ঝামেলা করতে চায় নিজেই পস্তাবে। ওর ধারণা আমাকে ফাঁদে ফেলেছে ও। ছাগল। উল্টো আমার ক্ষমতা আরো বাড়াবার আয়োজন করেছে ও নিজের অজান্তেই। এই লাইব্রেরিতে সেই জ্ঞান লুকিয়ে আছে যা আমাকে অপরাজেয় করে তুলতে পারে। বুঝতে পারছো না? ফাঁদে ফেলতে গিয়ে বেহেরিট আসলে আমাকে লাইব্রেরিতে আসার সুযোগ করে দিয়েছে। তার মানে প্রায়শ্চিত্ত করতে আসোনি তুমি? এসেছো শুধুই তোমার অশুভ ক্ষমতা বাড়াবার নেশায়? প্রায়শ্চিত্ত আমি কোনোদিনই করব না মিনা। ও আমাকে দিয়ে হবে না। শয়তানের শিষ্য হয়ে শয়তানকেই অবজ্ঞা করবার দুঃসাহস দেখিয়েছি আমি। কেন? কারণ আমি ছিলাম এক যোদ্ধা, সমরনায়ক। কখনো কারো সামনে মাথা নত করিনি আমি, শয়তানের সামনেও নয়। 10 জন শিক্ষার্থীর মধ্যে সে আমাকে বলি হিসেবে চেয়ে বসেছিল।
আমি রাজি হইনি। বরং যারা আমাকে জোর করে শয়তানের পায়ে নিবেদন করতে চেয়েছিল তাদেরকে খুন হতে হয়েছে। বেহেরিট প্রাণে বেঁচে ছিল আমার জায়গা নেয়। এখন যদি সেই সমঝোতাও ভঙ্গ করতে চায়, তার পরিণাম ভালো হবে না। তুমি শয়তানের সেবক নও। শয়তান বা ঈশ্বর কারোর পরোয়া করি না আমি। কিন্তু যে লোক ঈশ্বরের বিরোধিতা করে সে তো শয়তানের দলে। তাছাড়া ঈশ্বরকে নিশ্চয়ই ভয় পাও তুমি, নইলে তার পবিত্র প্রতীকের সামনে কুঁকড়ে যেতে না। ওসব যুক্তি ছাড়ো মিনা, যুক্তি সবসময় বাস্তব মেনে চলে না। তবে হ্যাঁ, বেহেরিটের একটা কথা সত্যি, স্কলোম্যান্সের শিক্ষা শেষ হবার আগেই এখান থেকে চলে গিয়েছিলাম আমি। সে কারণেই ক্ষমতার নানান রকম সীমাবদ্ধতা রয়ে গেছে আমার মাঝে। কিন্তু এবার আমি সেসব দুর্বলতা কাটিয়ে উঠব। এই লাইব্রেরি ঘেঁটে অর্জন করব চূড়ান্ত জ্ঞান, যাতে সূর্যের আলো, পবিত্র ক্রস, রসুন বা গোলাপের কাঁটার মতো নগণ্য জিনিস দিয়ে আমাকে ঠেকাতে না পারে কেউ। বেহেরিট তোমাকে সফল হতে দেবে না কাউন্ট। তোমাকে শুধু ঘৃণা নয়, ঈর্ষাও করে সে। বাইরের পৃথিবীতে তোমার জায়গা নিতে চাইছে ও। ওর সঙ্গে যথাসময় বোঝাপড়া হবে। আপাতত শান্তিতে পড়াশোনা করতে পারলেই আমি খুশি। তুমি এখানে থেকে যাও মিনা, আরামে থাকতে পারবে। বেহেরিট বিরক্তও করবে না তোমাকে। তাছাড়া এখানকার নিষিদ্ধ জ্ঞানের প্রতি একটুও কি কৌতূহল নেই তোমার? জানো, মেয়েরাও কিন্তু এখানকার ছাত্রী হতো। লোকে বলে ওদের প্রতি নাকি একটু বেশি দুর্বলতা ছিল শয়তানের। যাকে একটা সিদ্ধান্ত নেবার কথা বলছি তোমায়, আশা করে নিয়েছ? যদি রাজি থাকো তো আবহাওয়া ভালো হয়ে গেলে এলেনা আর কুইন্সিকে নিয়ে আসতে পারি এখানে। জবাব না দিয়ে মাথা নিচু করে ফেললাম। অধৈর্য ভঙ্গিতে আমার হাত চেপে ধরল ড্রাকুলা। কথা বলছো না কেন? কুইন্সি আমাদের সঙ্গে যোগ দিচ্ছে তো নাকি? না কাউন্ট, ও যোগ দেবে না। ঈশ্বর যদি কুইন্সির আয়ু সংক্ষিপ্তই করে থাকেন, সেটা বাড়াবার কোনো ইচ্ছে নেই আমার। ছেলে হারানোর ব্যথা সইতে পারবো আমি, কিন্তু তাকে অভিশপ্ত জীবনে নিক্ষেপ করতে পারবো না। আমার বেলাতেও একই কথা খাটে। আমি তোমার সহচরী হতে রাজি নই। এই তোমার শেষ কথা? হ্যাঁ, এখন তুমি যা খুশি করো, আমি পরোয়া করি না। অবাধ্য অকৃতজ্ঞ মেয়ে, এত বড় সাহস তোমার! আমাকে প্রত্যাখ্যান করো! এক হাতে সারাশির মতো আমার গলা চেপে ধরল সে। ঝটকা মেরে আমাকে তুলে ফেলল শূন্যে। খাবি খেতে শুরু করলাম। মোচড়াতে লাগলাম দেহ। শ্বাস নিতে পারছি না। চোখের সামনে নেমে আসছে কালো একটা পর্দা। কাউন্ট বলল, এখনো সময় আছে, রাজি হয়ে যাও, নইলে মরবে। তাহলে মেরেই ফেলো। কিছুতেই আমি রাজি হব না। গলার উপরে আঙুলের চাপ বাড়তে লাগলো। শ্বাসনালী যখন ভেঙে যাবে বলে মনে হলো, তখনই আচমকা আমাকে ছেড়ে দিল ড্রাকুলা। হাঁটু গেড়ে বসে পড়লাম মেঝেতে। ঘর ঘর করে আওয়াজ বেরোচ্ছে গলা দিয়ে। মুক্তি পেয়ে একসঙ্গে দুনিয়ার সব বাতাস টানতে চাইছে ফুসফুস। খানিকটা স্বাভাবিক হয়ে মুখ তুলতেই দেখলাম কাউন্টের চেহারায় বিষাদের ছায়া। তুমিই জিতলে। ইচ্ছের বিরুদ্ধে তোমাকে দিয়ে কিছুই করাবো না আমি মিনা। আর কুইন্সির জন্যেও চিন্তা করো না, সুস্থ হয়ে যাবেও, বাঁচবে অনেক দিন। কারফ্যাক্স অ্যাবিতে থাকাকালীন কুইন্সিকে খাবারের সঙ্গে বিশেষ একটা ওষুধ খাইয়ে দিয়েছি আমি, ধন্বন্তরী ওষুধ। এই স্কলোম্যান্সেই ওটা বানাতে শিখেছিলাম। ওই ওষুধে মানুষের সমস্ত রোগ সেরে যায়। কুইন্সি ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে যাবে মিনা। আমার কথা বুঝতে পারছো? তুমি ওর চিকিৎসা করেছ আমার তরফ থেকে কোনো ধরনের আশ্বাস বা অনুরোধ ছাড়াই? কেন? কারণ আমি তোমাকে
ভালোবাসি। আমি চাইনি অসুস্থ ছেলের কারণে তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকুক। তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো। তার মানে তুমি জানতে আমি তোমার প্রস্তাবে রাজি হব না? অনুমান করেছিলাম। তুমি বড় শক্ত ধাতের মেয়ে মিনা, এজন্যই তোমাকে আমার এত পছন্দ। তাই আর জবরদস্তি করব না তোমার সঙ্গে। তুমি আজ থেকে মুক্ত। আর কোনোদিন তোমাকে বা কুইন্সিকে বিরক্ত করব না আমি, কারণ এখন আমি বুঝতে পারছি জোর করে ভালোবাসা পাওয়া যায় না। বিহ্বল হয়ে পড়লাম ওর কথা শুনে। ড্রাকুলার মতো পিশাচও যে ত্যাগের মহিমা দেখাতে পারে কে জানতো। শূন্য মনে হলো নিজের ভিতরটা। আচমকা টের পেলাম এতদিনের ঘৃণা, এতদিনের বিদ্বেষ সব ছিল আবরণ মাত্র। ড্রাকুলা আসলে আমার আত্মারই অংশ। ওকে ছাড়া আমার জীবন অপূর্ণ রয়ে যাবে। যারা এই লেখা পড়ছেন তারা আমাকে খারাপ ভাবতে পারেন, কিন্তু হৃদয়ে কবে কার কথা শুনেছে? সকাল হয়ে আসছে, এবার আমাকে একটু বিশ্রাম নিতে হয়। অনেকক্ষণ পড়াশোনা করেছি। মিনা, তুমি মুক্ত, চাইলে চলে যেতে পারো, কিন্তু অনুরোধ করব আপাতত এখানেই থাকতে। যতক্ষণ না বেহেরিটের একটা গতি করতে পারছি আমি, স্কলোম্যান্স থেকে তুমি বেরোতে পারবে বলে মনে হয় না। বেশ, আমি থাকবো। ধন্যবাদ। একটু হাসল ড্রাকুলা। ঘরের এক কোনায় ছায়ায় গিয়ে শুয়ে পড়ল। দুঃখজনক এই কাহিনীর শেষাংশ লিখতে হচ্ছে আমাকে। পর্বতের গভীরে যখন মিসেস হার্কার দৌড়ে পালিয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলাম আমি আর প্রফেসর ভ্যান হেলসিং। পরে বেহেরিট জানালো গোপন একটা দরজা গলে স্কলোম্যান্সের লাইব্রেরিতে ঢুকে পড়েছেন তিনি। কুয়াশা হয়ে দরজার ফাঁক ফোকর দিয়ে ঢুকতে পারবে না তুমি? না, স্কলোম্যান্সে ভ্যাম্পায়ারের ক্ষমতা সীমিত। অনেকটা মরণশীল মানুষের মতোই এখানে থাকতে হয় আমাদেরকে। শারীরিক অবয়ব বদলানোর যে ক্ষমতা তোমরা দেখেছ, সেটা বাইরের দুনিয়ার মানুষকে টেক্কা দেবার জন্য। এখানে ওসব করতে যাওয়া মানে আমাদের প্রভুকে অপমান করা। তাছাড়া দরজাগুলো সাধারণ নয়, অত্যন্ত টেকসই এবং মন্ত্রপ্রত। গায়ের জোরে ওই দরজা ভাঙা যায় না। যত শক্ত দরজাই হোক, উপযুক্ত যন্ত্রপাতি থাকলে তা ভাঙা যাবে না, এই আমি মানতে নারাজ। আর ওসব তন্ত্রমন্ত্র তোমার উপর কাজ করতে পারে, কিন্তু আমাদের দুজনের উপর করবে না বেহেরিট। তর্ক করো না, না জেনে কথা বলছি না আমি। হতে পারো তোমরা ঈশ্বর ভক্ত লোক, শয়তানের অনুসারী নির্দেশ মানতে হয়তো মন চাইবে না, কিন্তু এ কথা তো সত্যি, স্কলোম্যান্স সম্পর্কে আমার চেয়ে বেশি আর কেউ জানে না। কাজেই দ্বিধা দ্বন্দ্ব চাপা দিয়ে আমার কথা মতো কাজ করো। যদি ভালোয় ভালোয় সব শেষ হয়, মানে সফল হয় ড্র্যাকুলার বিরুদ্ধে আমাদের অভিযান, তাহলে মিনাকে নিয়ে নির্ভাবনায় চলে যেতে পারবে এখান থেকে। আমি বাধা দেব না, আমি কথা দিচ্ছি। ওই মুহূর্তে মাথায় সম্ভবত কাজ করছিল না আমার বা প্রফেসরের। পিশাচটার প্রস্তাবে তাই রাজি হয়ে গেলাম। মস্ত ভুল করেছিলাম আসলে, সে কথায় পরে আসছি। যা হোক, সন্ধি হবার পর কোভ্যাক্সের মাধ্যমে আমাদেরকে স্কলোম্যান্সের ভিলায় পাঠিয়ে দিল বেহেরিট। সেখানকার একটা ঘরে বিশ্রাম নিলাম আমরা, খাওয়া দাওয়া করলাম। এরপর একতারা কাগজ নিয়ে হাজির হলো বেহেরিট, লাইব্রেরির নকশাগুলো। নকশা নিয়ে আলোচনায় বসে পড়লাম তিনজনে। বোঝার চেষ্টা করলাম দরজা ছাড়া লাইব্রেরির ওই অংশটায় ঢোকার বিকল্প কোনো পথ আছে কিনা। খুব শীঘ্রই টের পেলাম নেই। লাইব্রেরির যে অংশে আশ্রয় নিয়েছে ড্র্যাকুলা, সেটা দুটো দরজা। একটা পার্বত্য খাদের দিকটায় গোপন দরজা, অন্যটা লাইব্রেরির মূল অংশে। এছাড়া ওখানে ঢোকার আর কোনো রাস্তা নেই।
বাতাস চলাচলের জন্য ঘরের ছাতের কাছে একটা এয়ার ভেন্ট আছে, তবে ওটা এত ছোট যে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও ঢুকতে পারবে না। টানেল খুঁড়ে মেঝে ফুটো করে ওখানে ঢুকবো তাও সম্ভব নয়। নিরেট পাথুরে জমির উপরে তৈরি করা হয়েছে লাইব্রেরিটা। পুরো ওই দরজা ভাঙার মতো যন্ত্রপাতি নেই এখানে। তাহলে সুযোগের প্রতীক্ষায় থাকতে হবে আমাদেরকে। মিনা এখনো সাধারণ মানুষ, আর একজন মানুষের পক্ষে অনন্তকাল একটা বদ্ধ ঘরে বসে থাকা সম্ভব নয়। একটা না একটা সময় ওকে ঠিকই ঘর থেকে বেরিয়ে আসতে হবে, তাজা বাতাসের জন্য কিংবা প্রকৃতির ডাকে সাড়া দিতে। ওই সুযোগটাই কাজে লাগাবো আমরা। তুমি বুদ্ধিমান প্রফেসর। এখন বুঝতে পারছি ড্র্যাকুলা গতবার কেন পরাস্ত হয়েছিল তোমার হাতে। চমৎকার প্ল্যান এঁটেছ। দরজা খোলা মাত্র মিনাকে আটকে ফেলবো আমরা, নিয়ে আসবো বাইরে। ওকে উদ্ধারের জন্য ড্র্যাকুলাকে বের হয়ে আসতে হবে। বাহ! মিসেস হারকারের মতো আমরাও তো মানুষ, কতক্ষণ অপেক্ষা করে থাকবো আমরা? একটা কাজ করা যেতে পারে। ভোরের দিকে বিশ্রাম নেবে ড্র্যাকুলা, সে সময় মিনার ওপর জাদুর জাল বিছোতে পারি আমি, যাতে চোখে ভুল দেখেও কানেও ভুল শোনে। ওকে যদি অস্থির করে তুলতে পারি, নিশ্চয়ই দরজা খুলে বেরিয়ে আসবে। দ্রুত পরিকল্পনা সাজিয়ে নেওয়া হলো। সেই মোতাবেক লাইব্রেরির মূল অংশের দরজার সামনে অবস্থান নিলাম আমি আর কোভ্যাক্স। ভ্যান হেলসিং আর বেহেরিট চলে গেলেন গোপন দরজার ওপাশে। শুরু হলো প্রতীক্ষার পালা। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু কিছুই ঘটল না। সময় জ্ঞান হারিয়ে ফেললাম আমি। এক পর্যায়ে অবসাদে বসে পড়লাম মেঝেতে, ঢুলতে শুরু করলাম তন্দ্রায়। হঠাৎ কাঁধে ঝাঁকুনি খেয়ে সচেতন হয়ে উঠলাম। কোভ্যাক্স জানালেন ভোর হয়ে গেছে। তার মানে জাদুর জাল বিছাতে শুরু করেছে বেহেরিট। তাতে কতখানি কাজ হয় তা শীঘ্রই প্রমাণ হয়ে যাবে। হঠাৎ মৃদু পায়ের আওয়াজ শুনলাম দরজার ওপাশ থেকে। কয়েক মুহূর্ত পরেই ফাঁক হতে লাগলো পাল্লাটা। বিদ্যুৎ খেলে গেল আমার শরীরে। একটা শাবল নিয়ে এসেছিলাম, ছুটে গিয়ে সেটা মাথায় ঢুকিয়ে দিলাম পাল্লা আর চৌকাঠের মাঝখানে। এক পলকের জন্য চোখে পড়ল মিসেস হারকারের ভয়ার্ত চেহারা। আমাকে আর কোভ্যাক্সকে দেখেই দরজা আবার বন্ধ করে দিতে চাইলেন তিনি, শাবলটার জন্য পারলেন না। কয়েক দফা ধাক্কাধাক্কি করে হাল ছেড়ে দিলেন, ছুট লাগালেন উল্টো ঘুরে। লাথি মেরে দরজাটা হাঁ করে খুলে ফেললাম। মিসেস হারকারের পিছু নিলাম দুজনে। দৌড়ে ঢুকলাম বিশাল এক হল ঘরে। ওটা চারিদিক বইয়ের আলমারিতে ঠাসা। মিসেস হারকারের খোঁজে নজর বোলাতেই এক কোণে শুয়ে থাকা ঘুমন্ত কাউন্টকে দেখতে পেলাম। আমাদের উপস্থিতি টের পেয়েই বোধহয় নড়তে শুরু করেছে সে। হঠাৎ খুলে গেল রক্ত লাল চোখ দুটো। ছোট আর একটা দরজা পেরিয়ে দুজনে পৌঁছে গেলাম ছোট্ট একটা অ্যান্টি চেম্বারে। দেয়ালের একটা অংশ ফাঁকা হয়ে আছে গোপন দরজা। ওখান দিয়ে বেরিয়ে গেছেন মিসেস হারকার। আমরাও বেরোলাম। পিছনে শোনা গেল ড্র্যাকুলার ভয়ঙ্কর হুঙ্কার। ছোটার গতি বাড়িয়ে দিলেন কোভ্যাক্স। আমি পড়ে গেলাম পিছনে। এগিয়ে আসা পায়ের আওয়াজ শুনতে পেলাম। তারপরেই আমার ঘাড় চেপে ধরল কে জানে। খড়ের একটা পুতুলের মতন আমাকে ছুঁড়ে ফেললো একপাশে। উড়ে গিয়ে পাহাড়ি দেওয়ালে আছড়ে পড়লাম। সেখান থেকে তালগোল পাকিয়ে পড়লাম মাটিতে। কোকিয়ে উঠলাম প্রচণ্ড ব্যথায়। কোনো মতে সোজা হয়ে বসতেই দেখলাম ড্র্যাকুলার হিংস্র অবয়ব দুহাতে কলার চেপে ধরে আমাকে দাঁড় করালো। হাঁ করে কামড় বসাতে গেল ঘাড়ে। মৃত্যু ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আর তক্ষুনি শোনা গেল বেহেরিটের উদাত্ত ডাক, ড্র্যাকুলা! থমকে গেল কাউন্ট। ঘাড় ফিরিয়ে শব্দের উৎসের দিকে তাকালো। তারপর আমাকে ছেড়ে দিয়ে এগিয়ে গেল ওদিকে। কয়েক মুহূর্ত পরে কানের কাছে শুনলাম উদ্বিগ্ন কণ্ঠ, জন, তোমার কিছু হয়নি তো? আমি ঠিক আছি প্রফেসর। আপনি একা কেন? মিসেস হারকার কোথায়? বেহেরিট বেইমানি করেছে। মিনার ক্ষতি করবে না বলেছিল, অথচ আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে ওকে। জলদি চলো, ওকে থামাতে হবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছু দূর যেতেই খোলা চাতালটায় বেরিয়ে এলাম। থমকে গেলাম সঙ্গে সঙ্গে। বেহেরিটের বেইমানির স্বরূপ দেখতে পাচ্ছি এবার। খাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে পিশাচটা। ওখানটায় রেলিং নেই। একটা হাত তুলে থামবার নির্দেশ দিচ্ছে ড্র্যাকুলাকে। তার অন্য হাতের উপরে পিঠ বাঁকিয়ে পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতন পড়ে আছেন মিসেস হারকার। খাদের গভীর থেকে উঠে আসা আলোর আভায় চকচক করছে তাঁর সারা দেহ। সম্মোহিত হয়েছেন নাকি আতঙ্কে অসাড় হয়ে গেছেন বোঝা যাচ্ছে না।
তবে এ মুহূর্তে তিনি সম্পূর্ণ অসহায়। কোভ্যাক্সকে কোথাও দেখা গেল না। খবরদার ড্র্যাকুলা, আর এক পাও যদি এগো, মিনা টুঁটি ছিঁড়ে নেব আমি। পিছাও বলছি, পিছাও। থেমে গেল ড্র্যাকুলা। সত্যি সত্যি পিছিয়ে এলো কয়েক পা। বিস্মিত হলাম আমি। ড্র্যাকুলাকে কারোর আদেশ মানার পাত্র বলে মনে হয়নি কখনো। চড়া গলায় এবার একটা মন্ত্র পড়তে শুরু করলো বেহেরিট হাঙ্গেরিয়ান ভাষায়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ফুটল ড্র্যাকুলার চেহারা। চিৎকার করে উঠল, না, থামো। থামল না বেহেরিট, পড়ে চলল মন্ত্র। গালিগালাজ করে তাকে দমাবার চেষ্টা চালালো কাউন্ট, কিন্তু লাভ হলো। গালিগালাজ ছাপিয়ে আরো চড়া হলো বেহেরিটের কণ্ঠ। গম গম করতে থাকলো পুরো গুহা। কথাগুলোর অর্থ বুঝতে পারছিলাম না, কিন্তু বেহেরিটের অশুভ সুর শুনে গায়ের সমস্ত লোম খাড়া হয়ে গেল আমার। হঠাৎ নিচে জলে আলোড়ন লক্ষ্য করে সেদিকে তাকালাম আমরা। অবিশ্বাস্য ব্যাপার, পুরো হ্রদের জলের বুকে আগুনের শিখা নাচছে। জলের তলায় হঠাৎ একটা কমলা রঙের গোলক উদয় হল। ধীরে ধীরে বড় হতে থাকলো ওটা, ধাঁধিয়ে দিল চোখ। এবার টকবক করে ফুটতে লাগলো জল। উন্মত্ত জলের মাঝ দিয়ে উঠে আসা আলোর আভা নাচতে থাকলো গুহার ছাদে, সৃষ্টি করলো মোহনীয় এক রঙের খেলা। তবে খানিক পরেই বিভৎস লাগলো সেই রং। ততক্ষণে গুহার বাতাস ভরে গেছে সালফারের বিশ্রী দুর্গন্ধে। হ্রদটা পরিণত হয়েছে আগুনের এক সমুদ্রে। কি ঘটছে তা বুঝতে অসুবিধে হলো না। হ্রদের তলায় ঘুমিয়ে থাকা ড্র্যাগনের কাহিনীটা গুজব নয়, ওটাকেই জাগিয়ে তুলছে বেহেরিট। নরকের দরজা খোলাচ্ছে। দুনিয়া কাঁপছে সেই ড্র্যাগনের নড়াচড়ায়। ভূমিকম্প হচ্ছে আমাদের পায়ের তলাতে। ছাদ থেকেও আলগা কয়েকটা পাথর খসে পড়ল। ড্র্যাকুলার চেহারায় অসহায়ত্ব প্রকট হয়ে উঠল। কিচ্ছু করার নেই তার। বেহেরিটের হাতে আটকা পড়েছে মিসেস হার্কার। তার ক্ষতি না করে প্রতিপক্ষকে ঠেকাতে পারবে না সে। এই প্রথমবারের মতন বুঝতে পারলাম মিসেস হার্কার ভুল বলেননি। বেহেরিট সত্যি ড্র্যাকুলার চেয়ে জঘন্য এক পিশাচ। তার কথায় কান্না দিয়ে মস্ত ভুল করেছি আমরা। আমাদের কাছ থেকে পালিয়ে যাওয়া মিসেস হার্কারকে আর দোষ দিতে পারছি না। মন্ত্র পড়া শেষ হলে বেহেরিট বলল, শুভক্ষণ সমাগত। পরক্ষণে খাদের গভীর থেকে উঠে এলো লকলকে আগুনের শিখা। চাতাল পেরিয়ে ছাদ স্পর্শ করল। শরীরের উন্মুক্ত অংশ পুড়ে যাবার মতন জ্বলুনি অনুভব করলাম আমি আর প্রফেসর। দুজনে পিছিয়ে এলাম কয়েক পা। তার আগে দেখতে পেয়েছি হ্রদটা জ্বলন্ত অঙ্গারে ভরা একটা গর্তের রূপ নিয়েছে। গুহার ভিতরে এখন আর অন্ধকারের অস্তিত্ব নেই। কোভ্যাক্সকে দেখতে পেলাম পাহাড়ি প্রাচীরের ভিতর একটা খোপের ভিতর দাঁড়িয়ে আছেন তিনি। দুহাতে ধরে রেখেছেন বিশাল একটা লোহার চাকার হাতল। বুঝলাম ওটা ঘুরিয়েই নরকের দরজা উন্মুক্ত করা হয়েছে। আমাদের দিকে তাকিয়ে পৈশাচিক একটা হাসি হাসলেন তিনি। আগুনের শিখার পটভূমিতে নরকের দূতের মতন দাঁড়িয়ে আছে বেহেরিট। হাতের ভাঁজে মিসেস হার্কারের প্রায় অচেতন দেহ। দেখো সবাই, নরকের দরজা, ওখানেই বাস করেন আমাদের প্রভু। ড্র্যাকুলা, তুমি তো জানো একবার যদি এই দরজা খোলা হয়, প্রসাদ না দেওয়া পর্যন্ত আর বন্ধ করা যায় না। আর প্রসাদ বলতে কি বোঝাচ্ছি তাও নিশ্চয়ই বুঝতে পারছো। মিনাকে ছেড়ে দাও বেহেরিট, ওদের সবাইকে ছেড়ে দাও। তোমার শত্রুতা শুধু আমার সঙ্গে। তা ঠিক, কিন্তু যতক্ষণ না তোমার সঙ্গে বোঝাপড়া শেষ হচ্ছে ওদেরকে ছাড়ি কি করে বলো? তুমি তো কথা রাখার লোক নও। আমার দুর্ভাগা জীবনের পেছনে রয়েছে শুধুই তোমার বিশ্বাসঘাতকতা। কাজেই কথা বাড়িও না, শয়তানের পাওনা মিটিয়ে দাও এখনই। তুমি আমাকে আদেশ করবার কে? খোদ শয়তান যেখানে আমাকে বশ মানাতে পারেনি, সেখানে তুমি কি করতে পারবে? অনেক কিছুই, কারণ মিনা আমার বন্দী, আর ওকে তুমি ভালোবাসো। ভুল, ওর প্রতি আমার কোনো টান নেই। কয়েকদিন শুধু মজা করেছি ওকে নিয়ে, ব্যাস এই। মিথ্যাবাদী! যদি ওকে নাই ভালোবাসো তাহলে আশা করি একে এই আগুনে ফেললে তোমার কোনো আপত্তি থাকবে না। বেহেরিট, হয় তুমি আগুনে ঝাঁপ দাও ড্র্যাকুলা,
আত্মসমর্পণ করো আমাদের প্রভুর কাছে, নয়তো তোমার প্রেমিকাকে তার কাছে পাঠিয়ে দেব আমি। ক্রুদ্ধ ভঙ্গিতে তার দিকে এগোলেন কাউন্ট। সাবধান, আমাকে ধাক্কা দিলে মিনাও পড়ে যাবে। বোকামি করো না, অযথা সময় নষ্ট করেও লাভ নেই কোনো। লাফ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই তোমার। বেঁচে থেকেই বা কি করবে বলো? মিনাকে তো পাচ্ছ না। অলৌকিক কোন উপায়ে যদি ও বেঁচেও যায়, কোনোদিন তোমাকে বরণ করে নেবে না। কাজেই এই পৃথিবী তোমার জন্য অর্থহীন। প্রভুর চরণে বিলিয়ে দাও নিজেকে, তাতেই সবার মঙ্গল। আমি আগুনে ঝাঁপ দিলেই যে তুমি মিনাকে ছেড়ে দেবে তার কি নিশ্চয়তা? আমার প্রতিশ্রুতি, ব্যাস। এই তো ওর বন্ধুরা এখানেই আছে, ওদের হাতেই তুলে দেব মিনাকে। খামোখা ওকে খুন করে আমার তো কোনো লাভ নেই। কথাটা তোমাকে বিশ্বাস করতে হবে, কারণ বিশ্বাস না করলে ও মরবে। তোমাকে করতেই হবে ড্র্যাকুলা। পাপের প্রায়শ্চিত্ত করবার এই একটাই সুযোগ এখন তোমার সামনে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি ভ্যান হেলসিং, তোমারই কারণে আবারও প্রেমিকা হারাতে চলেছি আমি। ধ্বংস হয়ে যাও তুমি। আর দেরি নয় ড্র্যাকুলা, হয় তোমার জীবন, নয়তো মিনার। ভ্যান হেলসিং, ডক্টর সেবর্ড, তোমাদের উপর মিনার ভার দিয়ে যাচ্ছি আমি। প্রাণ দিয়ে হলেও রক্ষা করবে ওকে। বেহেরিট যেন ওর কথার খেলাফ করতে না পারে। যদি তাতেও ব্যর্থ হও, শয়তানের দিব্যি নরকও আমাকে আটকে রাখতে পারবে না। প্রতিশোধ নেবার জন্য ফিরে আসবো আমি। মিনা, সুখে থাকো। বিদায়। এক ছুটে চাতালের ধারে চলে গেল সে। লাফ দিল খাদের মাঝে। লেলিহান অগ্নিশিখার মাঝে হারিয়ে গেল দেহটা। না! তাঁর চিৎকারের সঙ্গে তাল মিলিয়ে যেন লক লক করে উঠল আগুনের শিখা। মনে হলো কাউন্টকে বরণ করে নিচ্ছে নরক। উন্মাদের মতন হেসে উঠল বেহারিট। মিসেস হার্কারকে চাতালের উপরে ছুঁড়ে ফেলে আগুনের দিকে ফিরল। দুহাত তুলে আকাশের দিকে বলল, মুক্তি, মুক্তি, আমি মুক্ত। সীমাহীন ক্রোধে মিনার চেহারা বিকৃত হয়ে গেছে। পাগলি হয়ে গেছেন বোধহয় ড্র্যাকুলাকে হারিয়ে। আচমকা উঠে দাঁড়িয়ে ছুটে গেলেন বেহেরিটের দিকে। সর্বশক্তিতে ধাক্কা দিলেন পিশাচটার পিঠে। বিজয়ের আনন্দে এতই মশগুল ছিল বেহেরিট, বিপদ টের পায়নি, আশঙ্কাই করেনি বিপদের। ধাক্কা খেয়ে টালমাটাল হয়ে গেল সে। সেকেন্ডের ভগ্নাংশের জন্য জুঝল ভারসাম্য ফিরে পেতে। তারপরে হুড়মুড় করে পড়ে গেল আগুনে ভরা খাদের ভিতর। তার বুক চিড়ে বেরিয়ে এলো এক আর্ত চিৎকার। আরেক দফা লক লক করে জ্বলে উঠল আগুন। ধপ করে মাটিতে বসে পড়লেন মিসেস হার্কার। আমি আর ভ্যান হেলসিং ছুটে গেলাম তাঁর দিকে। কয়েক পা যেতেই পিছন থেকে ভেসে এলো হাহাকার। বেহেরিট, বেহেরিট, ডাইনি কোথাকার! বেহেরিটকে খুন করলি তুই! লাইব্রেরির চাবি আমাকে দেবার আগেই আমি তোকে ছাড়বো না। চোখের পলকেই পৈশাচিক রূপ নিল তার চেহারা। সদন্ত বের করে মিসেস হার্কারের দিকে ছুটে এলেন তিনি। তার উপর ঝাঁপিয়ে পড়লেন ভ্যান হেলসিং। শুরু হলো ধস্তাধস্তি। এক ছুটে মিসেস হার্কারের কাছে পৌঁছালাম আমি। তাকে টান দিয়ে দাঁড় করালাম। শোনা গেল ভ্যান হেলসিং এর মরণ আর্তনাদ। রক্তাক্ত শরীর নিয়ে তাকে ছিটকে পড়তে দেখলাম। কোভ্যাক্স তাঁর ধারালো দাঁত আর নখের আঁচড়ে প্রফেসরের বুক ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন। এবার আমার উপর ঝাঁপিয়ে পড়ল পিশাচটা। মাটিতে গড়িয়ে গিয়ে পকেট থেকে ক্রুশ বার করে ফেললাম। হাঁ করে কোভ্যাক্স আমাকে কামড়াতে এলে ওটা গুঁজে দিলাম তার মুখের ভিতর। সালফারের গন্ধ ছাপিয়ে নাকে পেলাম মাংসের পোড়া গন্ধ। ভয়ঙ্কর এক চিৎকার করে আমাকে ছেড়ে দিলেন তিনি। চেষ্টা করলেন মুখ থেকে ক্রুশটা বের করবার, কিন্তু পারলেন না। জ্বালা যন্ত্রণায় অস্থির হয়ে ঝাঁপ দিলেন খাদের ভিতরে। তাড়াতাড়ি ভ্যান হেলসিং এর কাছে ছুটে গেলাম আমি আর মিসেস হার্কার। আমি ডাক্তার, এক দেখাতেই বুঝতে পারলাম প্রফেসরকে বাঁচাবার কোনো উপায় নেই। মরতে বসেছেন তিনি। চলে যাও তোমরা, প্লিজ। আমার জন্য আর সময় নষ্ট করো না। কথাটা বলার জন্যই যেন বেঁচেছিলেন তিনি। ঢলে পড়লেন সঙ্গে সঙ্গে। মিসেস হার্কার হা হা করে উঠলেন। দাঁতে দাঁত পিষলাম আমি। জোর করে দাঁড় করালাম মিসেস হার্কারকে।
দুঃখ করবার সময় নেই, ভূমিকম্প বেড়ে গেছে বহু গুণ। মাতালের মতন কাঁপছে মাটি, মনে হলো পুরো পাহাড়টাই ধসে পড়তে চলেছে। হাত ধরে টান দিলাম তাকে, দৌড়াতে বাধ্য করলাম। বজ্রপাতের মতন করকর আওয়াজ হতেই আঁতকে উঠলাম। ছাদ আর দেয়ালে ফাটল ধরতে শুরু করেছে। পিছনে আগুনের তাপও বেড়ে গেল কয়েক গুণ। শিখাগুলো যেন ধাওয়া করছে আমাদের। হঠাৎ যেন দৈব বলে আমাদের সামনের দেয়ালে বিশাল এক ফাটল উদয় হলো। ওটা পাহাড়ের বাইরের দিক। ফাটলের অন্য পাশে উঁকি দিল দিনের আলো। কাজটা ঈশ্বর করলেন নাকি শয়তানি আমাদেরকে খেদানোর জন্য করলেন জানি না, তবে মনে মনে ভাগ্যকে ধন্যবাদ জানিয়ে ঢুকে পড়লাম ফাটলে। খুব শীঘ্রই বেরিয়ে এলাম তুষারে ছাওয়া পাহাড়ি ঢালে, উপত্যকার দিকটায়। ঢাল ধরে দ্রুত গতিতে নিচে নামতে থাকলাম দুজনে। আমাদের চোখের সামনে আরও ফাটল দেখা দিল পাহাড়ের গায়ে। সেখান দিয়ে বেরিয়ে এলো জ্বলন্ত লাভা। উপত্যকার মাঝখানে হ্রদটাও দেখলাম টকবক করে ফুটছে। রাস রাস বাষ্প উঠছে ওটার উপরে। ভূমিকম্পের ঝাঁকিতে হুড়মুড় করে লুটিয়ে পড়ছে একের পর এক গাছ। এখানে ওখানে বসে যাচ্ছে মাটি। সোজা কথায় প্রলয় ঘটে যাচ্ছে উপত্যকার উপর দিয়ে। ছুটতে ছুটতে কখন আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি বলতে পারবো না, তবে বেশ কিছু দূর যাবার পরে চারিদিক শান্ত হয়ে এলো যেন। থামলাম আমরা, হাঁপাতে হাঁপাতে পিছন ফিরে তাকালাম। ধুলো আর বাষ্পের বিশাল এক মেঘ ভাসছে বাতাসে। উপত্যকা বা তার চারিদিক ঘিরে থাকা পাহাড়ের কিছুই অবশিষ্ট নেই। অবসান ঘটেছে দুঃস্বপ্নের, কিন্তু তার মূল্য হিসেবে হারাতে হয়েছে অনেক কিছু। মিসেস হারকার হারিয়েছেন ভালোবাসা, আর আমি হারিয়েছি ভ্যান হেলসিংয়ের মতন এক মহান বন্ধু ও শিক্ষককে। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মাথা নোয়ালাম। পরের বসন্তে হারমানস্টাডে ফিরে গিয়েছিলাম আমি, আবহাওয়া ভালো হবার পরে। যেভাবে স্কলোম্যান্সে পৌঁছেছিলাম তা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেছি। ম্যাপ ছিল আমার সঙ্গে, কম্পাসও ছিল। স্মৃতিতে গাঁথা ছিল স্থানীয় সমস্ত দিক নির্দেশ। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো জায়গাটা ধ্বংসাবশেষ আমি খুঁজে পাইনি। যেখানটায় উপত্যকা থাকবার কথা সেখানে সবুজ ঘাসে ঢাকা সমতল এক প্রান্তর দেখেছি আমি, অথচ কয়েক মাসে অমন প্রান্তর সৃষ্টি হতে পারে না। মরিয়া হয়ে আশেপাশে সমস্ত এলাকা চষে ফেলেছি আমি, যতভাবে সম্ভব চেষ্টা চালিয়ে গেছি। ফলাফল, না পেয়েছি হ্রদ, না পেয়েছি উপত্যকা, না পেয়েছি পাহাড়ি গুহা। যেন জাদু মন্ত্র বলে অদৃশ্য হয়ে গেছে স্কলোম্যান্স। হতে পারে শয়তান নিজেই গায়েব করে দিয়েছেন ওটা, আমার মতন কৌতূহলী মানুষের অনুপ্রবেশ ঠেকানোর জন্য। তাছাড়া যে উদ্দেশ্যে পাঠশালা তৈরি করেছিলেন সে, তা তো শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। অমন ব্যর্থ একটা প্রতিষ্ঠান চালু রাখার কোনো মানেই হয় না। দুনিয়ার জন্য মঙ্গলই হয়েছে তাতে। প্রার্থনা করি আর কোনোদিন যেন ওটা চালু না হয়। ভ্যান হেলসিংয়ের আত্মার শান্তির জন্য যতটুকু সম্ভব করেছি আমি। উপত্যকা খুঁজে পাইনি তো কি হয়েছে? ঘাসে ঢাকা প্রান্তরের মাঝখানে ফুলের গোছা রেখে প্রার্থনা করেছি তাঁর জন্য। যেখানেই থাকুন তিনি, আশা করি পরকালে সুখেই আছেন। জীবনভর যে সংগ্রাম তিনি করেছেন তা সফল হয়েছে। পৃথিবী মুক্তি পেয়েছে ড্র্যাকুলার অভিশাপ থেকে। হারকার দম্পতির জীবনেও ফিরে এসেছে সুখ। কুইন্সি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। স্কলোম্যান্সের ঘটনার বেশ কিছুদিন পরে আমাকে একতারা কাগজ পড়তে দিয়েছিলেন মিসেস হারকার। ড্র্যাকুলার হাতে বন্দি অবস্থায় তাঁর লেখা জার্নাল। দায়িত্ব দিয়েছিলেন কাগজগুলো ড্র্যাকুলা সংক্রান্ত নথিতে ঢুকিয়ে রাখতে এবং সেই সঙ্গে ঘটনার শেষাংশ লিখে রাখতে, কারণ তার জন্য নাকি এই দুঃখজনক অভিজ্ঞতার স্মৃতিচারণ আর সম্ভব নয়। তার কথা আমি লিখেছি ঘটনার শেষাংশ। এখন ফাইলের উপসংহারও লিখছি। বলতে দ্বিধা নেই, মিসেস হারকারের জার্নাল পড়ে বেশ অবাক হয়েছি আমি। ড্র্যাকুলার প্রতি তাঁর যে আবেগ ও অনুভূতি ছিল সেটা জনাথন মেনে নিলেন কিভাবে? এত বড় একটা ঘটনার পর ওরা সংসারী বা করছেন কি করে? আমার এই প্রশ্ন শুনে হেসেছেন মিসেস হারকার। বলেছেন, আমরা কেউই নির্দোষ নই ডক্টর সেওয়ার্ড। ভুল আমার তরফ থেকে যেমন হয়েছে তেমনি জনাথনের তরফ থেকেও কম হয়নি। ছেলের মুখের দিকে তাকিয়ে পরস্পরকে ক্ষমা করে দিয়েছি আমরা।
পরিবারের চেয়ে বড় তো আর কিছুই নেই, তাই না? সবচেয়ে বড় কথা, ড্র্যাকুলার সঙ্গে আমার সম্পর্কের কারণেই তো সুস্থ হয়েছে কুইন্সি। এরপরে কি আর কেউ কারোর উপরে রাগ করে থাকতে পারে? তা অবশ্য ঠিক, কিন্তু তার মানে কি ড্র্যাকুলাকে ভুলে গেছেন আপনারা? ও স্মৃতি কি আপনাদের সুখের মাঝে কখনো অন্তরায় হয়ে দাঁড়ায় না? না, কারণ শেষ পর্যন্ত ত্যাগের মহান আদর্শ স্থাপন করে গেছে ও। নিজে প্রাণ দিয়ে রক্ষা করেছে আমাকে আর কুইন্সিকে। এমন লোককে নিয়ে শুধু গর্বই করা যায়, আর কিছু না। হ্যাঁ, অনিচ্ছা সত্ত্বেও তার সঙ্গে একমত না হয়ে পারলাম না। শুনছিলেন লেখিকা ফ্রেডা ওয়ারিংটনের ড্র্যাকুলা দি আনডেড গল্পের তৃতীয় তথা অন্তিম পর্ব। যারা 3টে পর্বই শুনেছেন তাদের অনেক ধন্যবাদ এই 3টি পর্ব শোনার জন্য, এবং যারা শুনেছেন তাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। আর আপনাদের বন্ধু মহলে চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ আমরা নিয়ে আসি এমনই দারুণ দারুণ গল্প প্রত্যেক সপ্তাহে শুক্রবার ঠিক রাত 9টায়। এই সম্পূর্ণ উপস্থাপনায় যারা যারা অভিনয় করেছেন তাদের নাম দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। এবং দীপদাকে জানাই অনেক ধন্যবাদ এই প্রজেক্টে আমাদের পাশে থাকার জন্য। আজকের গল্পটির বেতারনাট্য রূপ দিয়েছে প্রতীক মণ্ডল, শব্দ সংযোজন এবং আবহে দাস স্টুডিও, প্রচ্ছদ অলঙ্করণে রৌনক মণ্ডল, সম্পূর্ণ পরিকল্পনা এবং পরিচালনায় আমি সন্তু। তাহলে আজকের জন্য এটুকুই। ফিরছি শুক্রবার ঠিক রাত 9টায় আরও একটি নতুন গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।